তেতা যুগের সীতা কোন অন্যায়ের প্রতিবাদ করেনি, সব অবিচার মাথায় পেতে নিয়ে মাটিতে মুখ লুকিয়েছিল। কিন্তু সাবিত্রী চুপ করে থাকেনি কাকা। সেদিন যমরাজের কাছ থেকে তেতার স্বামীকে যে ফিরিয়ে এনেছিল। ওরে সমর, এ যুগের যমরাইরা যাকে একবার কিনে নেয় তাকে আর ফিরিয়ে দেয় না রে সমর। জানি জানি কাকা জানি, আমি আমি আমার বাবাকে ফেরত পাবো না, তা আমি জানি। কিন্তু কিন্তু আমাদের এই সমাজের কাছ থেকে এই অন্যায়ের বিচারটা আমি আমি একটি ঠিক আদায় করে নেব। পারবি না, পারবি না সমর। ওরে গরিবরা কোনোদিন সুবিচার পায় না কাকা, তাই বলছি তুই তোর গুরু দশাটা শেষ কর। কি করে করব, কি করে করব গো কাকা? আমার আমার বাবার চিতার ছাইটা এখনো যে আমার সঙ্গেই আছে। তবে তবে যেদিন যেদিন ওই সারা ভারত পড়বে সেই দিন আমি আমার বাবার চিতাটা ওই গঙ্গায় দেব। চিতা ভস্যের সদ্গতি না হলে গুরু দশাতে শেষ হয় না গো কাকা, শেষ হয় না। ওরে বোকা, বেঁচে থাকতেই গরিবের সদ্গতি হয়ে যায়। আমরা যেদিন জন্মেছি সেদিনই মরেছি, মরেছি অভাব আর অশিক্ষার অন্ধকূপে। আমরা কেউ মানুষ নই রে, ভোটার লিস্টের একটা নম্বর, কাকা, পরিচয় পত্রের একটা ছবি। সেই ছবির কি কখনো প্রাণ থাকতে পারে? পারে। আদর্শের ফুল ছুঁয়েই তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আদর্শের কথা কে বলবে দাদা? চালুনি দিয়ে যেমন জল নিয়ে যাওয়া যায় না, তেমনি এ যুগের নেতাদের শত ছিদ্র মনের আধারে আদর্শকেও আটকে রাখা যায় না। তাই তো, তবু তো আদর্শহীন অবস্থাতেই ওরা আমাদের বাঁচিয়ে রাখবে। কারণ ওই গরিবরা না থাকলে এরা কাদের নিয়ে রাজনীতি করবে? কাদের মুখে দুটো রুটি ছুরি দিয়ে ওরা ভোট কিনবে? কাদের দুঃখে কাতর হয়ে ওরা সপরিবারে সেমিনারে যাবে আমেরিকাতে? বন্যার সময় কাদের জন্য সাহায্য আসবে আর সেটাকে বিক্রি করে দিয়ে ওরা বড় লোক হবে, বড় লোক। কাকা কাকা, তুমি এক কথা বলছো কাকা? তুমি? হ্যাঁ রে সমর, আমি যে আমার কাগজে এই কথাগুলোই লিখেছি। লিখে কোনো লাভ নাই কাকা, লিখে কোনো লাভ নাই। এদেশের কতজন মানুষ প্রকৃত শিক্ষিত কি তোমার ওই কাগজ পড়বে? ওরে ওরে, যারা জানে তারা অন্তত পক্ষে অত্যাচারের কথাটা জানতে পারবে। তাদের কাছ থেকে অন্যেরা শুনবে। এইভাবে একদিন সারা দেশ জুড়ে বিপ্লবের আগুন জ্বলে উঠবে, বিপ্লবের আগুন। যে দেশের মানুষ বিড়ি ধরাবার জন্যে অন্যের কাছে দেশলাই ধার করে, সে দেশের মানুষ বিপ্লবের আগুন জ্বালবে কি করে? তাই তো আমরা অন্য দেশের কাছে ধার করে বিপ্লব করতে চাই। তবু তো হতাশ হলে চলবে না ভাই, হতাশ হলে চলবে না। তাই তো আমি রাখালের খুনের বিচার চেয়ে ওই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাবো, চিঠি। না না কাকা না, আমার জন্য তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। আমি আমার বাবার খুনিকে আমি একাই। সমর সমর সমর, কি করবি তুই, কি করবি? যেমন করে ওরা আমার বাবাকে খুন করেছে, ঠিক ঠিক তেমন করে একদিন সারাদের আমি ডেকে। সমর, অন্যায় দিয়ে যে অন্যায়কে কখনো আপোষ করা যায় না রে। ওরে খুনের বদলে খুন করে তার কখনো সমস্যার সমাধান হয় না। তাহলে বলো কাকা, বলো, খুনের আসামিকে তোমরা ওই ফাঁসিতে ঝোলাও কেন? তোমাদের ওই আইন তো নিজের বলারই খুনের বদলে খুন করতে শিখিয়ে। সমর, আমার কথাটা শোন। না, আমি তোমার কোনো কথা শুনবো না কাকা, আমি তোমার কোনো কথা শুনবো না। শুধু একটা কথা মনে রেখো, বাঘের কপালে কেউ চন্দনের ফোঁটা দেয় না, দেয় কাঁটারের। সমর, আমার কাজটা আমাকে করতে দে। তুই এই চিঠিটা একটা সই করে দে। ওই লালবাড়িতে চিঠি দিয়ে কি লাভ দাদা? সরকারি অফিসের বাবুরা সিংহাসনে বসা দেবতার মতো শুধু চাল, কলা আর বাতাসার ভোগ নেওয়ার জন্যই বসে আছে। নড়ে বসার ওদের এতটুকু ক্ষমতা নেই। নড়াতে হবে। দরকার হলে আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাবো। এতেও যদি কাজ না হয় আমি সিবিআই তদন্তের দাবি জানাবো। দরকার হলে ওই ভরত
দুর্যোধন আর এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমি মামলা করব, মামলা। তবু তবু তুই আমার এই সত্যের সংগ্রামকে তুই হতাশ করে দিস না, সই করে দিয়ে বলছি। কেন কেন তুমি আমার জন্য নিজের বিপদ ডেকে আনছো কাকা? ওই ওই দুর্যোধন বাবু এখন তোমার সীতার শ্বশুর। ওই সর্বনাশ সর্বনাশ করলে ওরা যে তোমার সীতাকে সুখে থাকতে দেবে না গো কাকা। তাহলেও সীতা মনে কোনো কষ্ট পাবে না রে। ওরে ওরে, আমি যদি ওর সুখের জন্য সত্যভ্রষ্ট হই তবেই সীতা বেশি কষ্ট পাবে। দেখ, তুই আমাকে হতাশ করিস না, তুই আয় আয়, এটাকে একটু সই করে দে, চিঠিটা সই করে দে, আয় আয়। বেশ, তুমি যখন চাইছো তাহলে দিচ্ছি। বলো কাকা কোথায় সই? বেশ, সই আমি করে দিলাম কাকা, সই আমি করে দিলাম। কিন্তু কিন্তু তবু তুমি আমার চলার পথ থেকে কিছু দিয়ে আটকাতে পারবে না। আমি আমার নিজের পথেই বদলে নেব, কারণ আমি চাই মারের বদলে মার, আর রক্তের বদলে চাই রক্ত। তবে এই পৃথিবীটা, এই অশান্ত পৃথিবীটা শান্ত হবে কাকা। আর একদিন না একদিন এই অশান্ত পৃথিবীটাকে আমরা শান্ত করবোই গো কাকা, শান্ত করবোই। হ্যাঁ কাকা, হ্যাঁ, এই অশান্ত পৃথিবীটাকে আমরা একদিন শান্ত করবোই। আর সেই দিন তোমার পাশে কেউ না থাকলেও এই শহর থাকবে কাকা, এই শহর থাকবে কাকা, এই শহর থাকবে, এই শহর থাকবে। না রে না, তোর মতো সবাই যদি রক্তের নেশায় পাগল হয়ে যায় তাহলে জীবনের গানটা বন্ধ হয়ে যাবে রে। আর মৃত্যুর হোলি খেলাই যে হবে এই শিশুদের পুতুল খেলা। তাই তো আমি আজ একটা শান্তির প্রস্তাব নিয়ে এসেছি বিআই মশাই। ওই বেহা সম্বোধনটা বাদ দিয়ে আমার সাথে কথা বলুন। দেখুন বিআই মশাই, আজ আমরা হলাম পরম আত্মীয়। ওই সমরের মতো একটা ছোট লোকের জন্য আমাদের সেই সম্পর্ক নষ্ট করা উচিত নয়। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন কিন্তু শ্রীকৃষ্ণের আত্মীয়তা চাননি। এই কলিকালে দাপরের নিয়মটা যে উল্টে গেছে বিআই মশাই। আজকের এই মহাভারতে কৃষ্ণকে যে হতে হবে কি দুর্যোধনের রথের সারথি। ইন্দ্রনাথ সারথি হলে ওই রথটা সোজা জেলখানা গিয়ে ঢুকবে বাবা। তুমি চুপ করো। তাহলে আপনিই বরং জেনে যান, আপনাদের বিরুদ্ধে আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাচ্ছি। না, সেটা বোধহয় আপনার বুদ্ধিমানের কাজ হবে না। কেন? কারণ আপনার মেয়ে সীতার জীবনটা যে আমাদের ঘরে বাঁধা আছে। সীতা যে আমার মেয়ে নয়। ভুলে যাবেন না। সীতা যে আমার মেয়ে নয় সেটা আপনারাই প্রকাশ করেছেন। তাই তো সত্যের ছেঁড়া চাদরটা দিয়ে আপনারা আপনাদের এই কালো মুখোশগুলো কিছুতেই ঢেকে রাখতে পারবেন না। চিঠি আমি পাঠাবো। তাহলে সেই ফলাফলের জন্য আপনি প্রস্তুত হয়ে থাকবেন। ফলাফলের কথা ভেবেই আমি এই কলম ধরেছিলাম। মাথাটাকে উঁচু রাখার জন্য ভগবান বোধহয় ঘাড়ের উপরেই বসিয়েছেন। সেই উঁচু মাথাটাকে আমি কারো পায়ের নিচে নামাতে পারবো না, কখনোই না, কখনোই না। হবে, নামাতে হবে। কোন মন্ত্রে সাপকে বশ করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। মন্ত্র জানলেই কাজ হয় না ভাই। বাজনার বোল মুখে বলা সহজ, হাতে বাজানোটাই কঠিন। তুমি চুপ করো পাগলা কোথাকার। আপনি কাকে পাগল বলছেন? উনি যদি পাগল হন তাহলে গোটা পৃথিবীটাই তো একটা আস্ত পাগলা গারদ নিবারণ। আর সেই পাগলা গারদের পাগলাদের পায়ে কি করে বেরি পরাতে হয় সেটাও আমি ভালোভাবে জানি। ওদের ওষুধ হলো শেকল, আর ওই ইন্দ্রনাথের পায়ের শেকল হবে তারই পালিতা মেয়ে সীতা। দেখি কিন্তু কি মা, তুমি আমার এখানে? আমার জীবন সত্তাটাকে আমি খুঁজে পাচ্ছি না, তাই তো আপনার আশ্রমে এসেছি একটু শান্তির সন্ধানে। এত ভোগ বিলাসের মধ্যেও তোমার মনে শান্তি নেই কেন মা? আমি আমার পিতৃ পরিচয় খুঁজছি। তোমার মা যার পরিচয় দিতে লজ্জা পান সেই বাবাকে চেনার জন্য তোমার এত
আগ্রহ কেন? যে মানুষটা এক কথায় তার সমস্ত ঐশ্বর্যকে ত্যাগ করে পথের ভিখারি হয়ে যায়, সেই মানুষটার পায়ে মাথা নত করে আমার প্রণাম করতে ইচ্ছে যায়। মরা মানুষকে প্রণাম করবে কি করে? না, তিনি আজও জীবিত আছেন। বেঁচে আছেন? হ্যাঁ, তাই তো যে মানুষটার অভিমানের মতো অভিমান করে আমিও পথে নেমে পড়েছি। কেন কেন সে আমাকে ছেড়ে গেল? কেন কেন তার জীবনের মতো তিনি আমাকে মন্ত্র দীক্ষা দেননি? কেন কেন আমাকে একা থেকে থেকে আমাকে পথে পথে ঘুরতে হচ্ছে? কেন কেন তিনি আমাকে কাঁদাচ্ছেন? ওরে পাগলি, কান্নার স্বভাব তুই জানিস না। কারো কান্না উছলে পড়ে, আবার কারো কান্না গুমড়ে গুমড়ে মরে। তাহলে কেন তিনি আমাকে কাছে টেনে নিচ্ছেন না? কেন কেন আমাকে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য অন্যের কাছে আমাকে হাত পাততে হচ্ছে? ওরে পাগলি, ভালোবাসার কাঙালপনা করতে নেই রে মা। নিজের অন্তর ধনী হলে ভালোবাসা এমনি এমনি এসে ধরা দেয়। সেটা আমি কেমন করে হব? সব ঐশ্বর্যকে ছেড়ে ফেলে আমার মতো ফকির হয়ে যা। রাজার জোর টাকায় যাকে গুণে শেষ করা যায়, আর ফকিরের জোর এই হৃদয়ে যার কোনো মাপ হয় না। তখন গোটা পৃথিবীটা তোর অন্তরে জায়গা করে নেয়। আমিও তাই চাই। আপনি আমাকে মন্ত্র দিন, যে মন্ত্রে আমি ঐশ্বর্য ত্যাগ করে ফকির হতে পারবো, যে মন্ত্রে আমি আমার বাবাকে ফিরিয়ে আনতে পারবো, আমার মনের কান্নাটা আনন্দের ঝর্ণা তুলতে পারবো। আপনি আমাকে সেই আশীর্বাদ করুন। ওরে পাগলি, আকুল হয়ে ডাকলে ভগবানও যে সাড়া দেয়। তোর বাবাও একদিন তোর ভালোবাসার বন্ধনে এসে দাঁড়া দেবে। তাই আজ আমি তোকে একটা আশীর্বাদই করবো মা। তোর মাথায় হাত রেখে আমি একটা মন্ত্রই উচ্চারণ করব। তোর চৈতন্য হোক মা, তোর চৈতন্য, তোর চৈতন্য হোক। হবে না, হবে না, চৈতন্য হবে না। ইন্দ্রনাথ বাবু যতই লেখালেখি করুক না কেন, এ দেশের মানুষের কিছুতেই চৈতন্য হবে না। তাই এখন একটাই স্লোগান, চলছে চলবে, চলছে চলবে। চলবে না, চলবে না, চলবে না। এই প্রশাসন আর গুন্ডাদের হাত আমাদের একদিন ভাঙতেই হবে। ইন্দ্রনাথ মুখার্জি শুধু শুধু আমাদের উপর দোষারোপ করছেন। আমরা হলাম হুকুমের চাকর। হঠাৎ বাড়ি বয়েছে এইসব কথা কেন শোনাচ্ছেন বলুন তো? শুনলাম ইন্দ্রনাথ মুখার্জি নাকি আমাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সেই জন্যই তো আপনার বাবাকে এই খবরটা জানিয়ে দেবেন। ভরত আর বটার নামে যে ওয়ারেন্ট বের করা হয়েছে, তা আশপাশের থানাতেও খবর পাঠানো হয়েছে। ওদেরকে দেখা মাত্রই গ্রেফতার করা হবে। হঠাৎ হঠাৎ এত কর্তব্যপরায়ণ হয়ে উঠলেন যে? আপনার বাবা যে আমাদের বিরুদ্ধে লেখালেখি শুরু করেছে, আসল সমস্যাটা হলো যে যাদের কাছে হাত পাতেন তাদের হাতে হাত করা পড়ানো যায় না, এই তো? আপনারা ভাবলেন আপনার যা ইচ্ছা তা বলতে পারেন, তবে ওয়ারেন্ট বেরোনোর খবরটা আপনার বাবাকে জানিয়ে দেবেন। আপনাদের পত্রিকায় যেন তা বড় বড় অক্ষরে ছাপানো হয়, বড় বড় অক্ষরে। আচ্ছা দাদা, হঠাৎ এরা ভরতের নামে ওয়ারেন্ট বার করলো কেন বলতো? আর সেই খবরটা আমাদেরই বা জানাতে এলো কেন? তার আগে তুই আমাকে বল সীতা, তুই একা কেন এ বাড়িতে এসেছিস? একা নয়, একা নয়। সীতা কখনো একা আসতে পারে না, সীতা কখনো নিরানন্দ হতে পারে না। তাই তো আমি ওর সঙ্গে সঙ্গে এসে গেছি করলাম। এই বাবা কোথায় রে? প্রেসে প্রেসে একটা পুরাতন মেশিন কেনা হয়েছে, আর সেইটা নিয়ে বাবা মহানন্দে কাজ করে চলেছে। এই আনন্দদা, তোমরা একটু বসো, আমি তোমাদের আসার খবরটা বাবাকে একটু জানিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তুমি কি বলো তো? বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে আসতে হয় ধুতি পাঞ্জাবি পরে, তুমি সেই প্যান্ট শার্টেই চলে এলে? আরে বাবা, নতুন জামাই হলো, আমি তো আর এই বাড়িতে নতুন নই। তবু সবকিছুর একটা নিয়ম আছে তো। দেখো সীতা, আমাদের বিয়েটাই তো হয়েছে একটা নতুন অনিয়মের মধ্যে। তোমাকে আশীর্বাদ করলো একজন, আর সিঁদুর পরালো অন্য একজন। না না, চুপ করো, তুমি চুপ করো। ওসব অলক্ষণে কথা নতুন করে মনে করে দিও না। হ্যাঁ, আমার যে ভীষণ ভয় করে। দুর্বোকা, যদি সত্যি কোনোদিন সীতাহরণ হয়ে থাকে, তাহলে তুমি আমাকে সন্দেহ করে দূরে সরিয়ে দেবে না তো? না না সীতা, না ও কথা বলো না। তোমাকে সরিয়ে দিলে
আমি কি নিয়ে থাকবো? আমার মনের খাঁচায় তোমাকে যে আমি প্রাণ পাখি করে বন্দি করে রেখেছি, সেই প্রাণ পাখিটাকে কেউ কি উড়িয়ে দিতে পারে? তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। বরং এখন আমার ভয় হয় যে তুমি সত্যি সত্যি আমাকে মেনে নিতে পেরেছো কিনা। কেন পারবো না? এতদিনে যে আমার সেই ছোটবেলার মনের গোপন স্বপ্নটা পূরণ হয়েছে। তাই যদি সত্যি হয়, তাহলে আমার প্রাণ পাখিটার গলায় গান নেই কেন, মুখে হাসি নাই কেন? গান? চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, মাধবী নেশে আসেনি তো আগে, এমন মাধবী নেশে আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। বাবা, তোদের গানের লড়াইটা খুব সুন্দর জমে উঠেছে তোর সীতা। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমাকে বিচার করে রায় দিতে হবে। ওরে ওরে, তুই এখনো আমাকে বাবা বলে ডাকতে পারিস সীতা? কেন ডাকবো না বাবা? ছেলেবেলা থেকে যে সেই ডাকটাই শুনে এসেছি। আমাদের কোনো ঘটনাই কিন্তু আমাদের এতদিনের সম্পর্কটাকে ভেঙে দিতে পারবে না বাবা। কেন? তাই তো আমি তোদের দুজনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রে মা, ক্ষমা চেয়ে নিচ্ছি। এ আপনি কি করছেন? আপনি কেন আমাদের কাছে ক্ষমা চাইবেন? কল্যাণ, আমি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলি না। সেই সত্যের সংগ্রামে আজকে যার বিরুদ্ধে আমাকে লড়তে হচ্ছে, সেই ঘটনাচক্রে তোমার বাবা। আমার বাবা? আমার বাবাকে আমি নিশ্চয়ই শ্রদ্ধাভক্তি করি কাকা বাবু, কিন্তু তাই বলে তার পাপ কাজকে তো আমি সমর্থন করতে পারি না। পাপীকে ভালোবাসা যায়, কিন্তু তার পাপ কাজকে কখনো সমর্থন করা যায় না। তাই সেই পাপের বিরুদ্ধে আপনার প্রতিটি পদক্ষেপের পেছনে আমি থাকবো কাকা বাবু। আনন্দ, তুমি আমার মন থেকে একটা পাশার ভার নামিয়ে দিলে আনন্দ। শুধু এই সীতার জন্য তুমি সীতাকে তুমি মন্ত্র করে গোত্রান্তর করে দিয়েছো বাবা। তার ভালো মন্দ নিয়ে আর তোমাকে না ভাবলেও হবে। সীতা, তুই যদি আমার নিজের মেয়ে হতিস, তাহলে তোর জন্য এমন ভাবনা হতো না রে মা। কিন্তু তোর বাবা মায়ের পরিচয় জানি না বলে আমি তোর উপর কোনো জোর খাটাতেও পারি না। ওরে আমার কোনো কাজ তোর জীবনে যদি সর্বনাশ নেমে আসে, তাহলে আমি কার কাছে ক্ষমা চাইবো রে মা, কার কাছে? বাবা, সত্যকে যদি কখনো ক্ষমা চাইতে হয়, তাহলে জানবো যে সেই সত্যটা মিথ্যার কুয়াশায় ঢাকা পড়ে আছে। আমি তোমার মনের কুয়াশা হয়ে বেঁচে থাকতে চাই না বাবা। সত্যিই যদি সীতা তোমার গলার কাঁটা হয়ে ফুটে ওঠে, তাহলে সেই কাঁটাকে আমি নিজের হাতে উপড়ে ফেলবো বাবা। তবু সত্যের কণ্ঠর হতে আমি দেবো না বাবা, কিছুতেই দেবো না। তবু সে এক অচেনা যন্ত্রণায় আমার বুকের ভেতরটা মুচড়ে উঠছে রে। আমি কার জীবনে আলো দেব, আর কার ঘরটাকে অন্ধকার করে কার ঘরে আমি সত্যের প্রদীপ জ্বালবো, তুই বলতে পারিস মা? বাবা, যে হাত দিয়ে মানুষ ওষুধ খায়, সেই হাত দিয়ে মানুষ বন্দুক ধরে। যে কলম দিয়ে কবিতা লেখা হয়, সেই কলম দিয়ে ফাঁসির হুকুম দেয়া হয়। আমার ফাঁসির হুকুম লেখার সাধ্য এ দুনিয়াতে কারণে আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষতে এলাম। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষতে এলাম। জীবন রেসের বাজি লড়তে এলাম, কে হারে কে যেতে দেখতে এলাম। জীবন রেসের বাজি লড়তে এলাম, কে হারে কে যেতে আমি সালা কেউ নড়বে না, নড়লি আমার পিস্তলের গুলিতে এর মাথার খুলি উড়ে যাবে। ওটা তোর মুখটা বন্ধ করতে চাই রে সালা, তোর মুখটা বন্ধ করতে চাই। সীতাকে ছেড়ে দাও, আমার মুখটা চিরকালের মতো বন্ধ করে দাও। না রে সালা না, এই ভরত জীবনে অনেক নম্বর খেলেছে, আর এই জীবনে প্রথমবার সে কোনো নম্বরের খেলা খেলবে না। তাই কারণ তোরা তো হচ্ছিস সালা ভদ্রলোক, তোদেরকে একেবারে জানে মেরে দিলে তোদের তো সালা কোনো ক্ষতি হবে না রে। তাই তোকে বাঁচিয়ে রেখে যন্ত্রণা দিয়ে তিল তিল করে মেরে দিতে চাই। তোমাকে দেখে কোনো শালার সত্যি কথা বলার সাহস পাবে না। এই চুপচাপ সামনে চলো। না, আমাকে মেরে ফেলো। গোটা দুনিয়া
শুধু একজনেরই কথা মেনে চলে, সে হলো আমার গুরু। আর আমার কথায় মানুষ খুন করতে ও খুব মজা পায়। নিয়ে চল বটা। নিয়ে যেও না, দরকার হলে তোমরা আমাকে মেরে ফেলো, তবু সীতাকে নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না। নিয়ে চল বটা, তুই নিয়ে চল। এই শালা আর একটা কথা বললে না, এই সব কটা পিস্তল আমি তোর কপালেও ঢুকিয়ে দেব শালা। না, এইভাবে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। বাবা 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 তুমি ভয় পেও না, বাবা তুমি ভয় পেও না। এদেশে আইন আছে, পুলিশ আছে, তাছাড়া আমার বাবা একজন মেয়ে, তাই তোমাকে আমি ফাঁসিতে ঝোলাবো না। একটা কথা কান খুলে শুনে রাখ, এই ভরত কোনোদিন কোনো ফাঁসি কাটে ঝুলবে না। সে যদি মরে তাহলে শালা মরবে এই নম্বরে। একটা .32 নম্বরের বুলেট এই কপালে ঢুকলে তবে সে শালা মরবে, তার আগে নয়। এ চল বটা। না না না, গুলি চালিও না, আমার যা হয় হোক, তোমরা কেউ গুলি চালাবে না, কেউ গুলি চালাবে না। বাবা পাওয়া যাবে, পাওয়া যাবে, সীতাকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। অপরাধী কিছুতেই বাঁচতে পারবে না। সীতাকে যে চুরি করেছে তাকে আমরা সারা জীবনের মতো জেলে ঢুকিয়ে রাখবো, কিন্তু সীতা, ওই কলঙ্কিনী সীতা ফিরে এলে তাকে আমরা কিছুতেই ঘরে তুলতে পারবো না। আমরা বাধ্য মামা, কারণ বৌদি তো নিজের ইচ্ছায় ঘর ছেড়ে যায়নি, তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক ঠিক। ওরে, আগে সে ঘরে ফিরে আসুক, তারপর ও সব নিয়ে ভাবা যাবে। তবে আমার মনে হয় ফিরে আসার হলে ওরা এতক্ষণ ফিরে আসতো। ওরে ওরে, ওরা নিজেরাই যুক্তি করে পালিয়ে গেছে নাকি দেখ। সেটাই তো রহস্য মামা, সেটাই তো রহস্য। পুলিশ এই গোটা শহরটাকে তন্ন তন্ন করে খুঁজছে। আমিও তো এই ক্লাবের ছেলেদের নিয়ে আশেপাশে সব গ্রাম ঘুরে দেখলাম, কিন্তু কোথাও তো বৌদির কোনো খবর পেলাম না। পেতেই হবে, খবর আমাদের পেতেই হবে। এটা কি লোকের বললো নাকি? সকলের চোখের সামনে একটা মেয়েকে তুলে নিয়ে চলে গেল, আর পুলিশ প্রশাসন সব দুটো জগন্নাথের মতো বসে থাকবে। তুই তো এসপির কাছে গিয়েছিলি দাদা, তিনি কি বললেন? কি আর বলবো? সেই একই কথা, আপনারা ধৈর্য ধরে বসে থাকুন, আমরা তদন্ত করে দেখছি। তদন্ত তদন্ত আর তদন্ত, কবে যে তদন্ত শেষ হবে কে জানে। 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো একটা মানুষকে এরা খুঁজে বার করতে পারলে না। আরে খুঁজে না পাই মঙ্গল রে ভাগ্নে। মামা! হ্যাঁ, ওরে, ওই মেয়েটাকে খুঁজে পাওয়া গেলে যদি সে ঘরে ফিরে আসে, তখন তোর এই দাদা তাকে কি মেনে নিতে পারবে রে? আমার ব্যাপারে তোমাকে বেশি মাথা ঘামাতে হবে না মামা। হবে, ঘামাতে হবে রে আনন্দ। একটা গুন্ডার সঙ্গে রাত কাটিয়ে ওই মেয়েটা যদি ঘরে ফিরে আসে, তখন এই সমাজ তাকে কি সুনজরে দেখবে? সমাজ, যে সমাজ একটা মেয়ে নিরাপদ দিতে পারে না, তার চরিত্রে কালি মাখানোর কোন অধিকার সেই সমাজের নেই। বিনা প্রতিবাদে আমরা সব অন্যায়কে মেনে নিচ্ছি বলি আজ সমাজ বিরোধীরা সমাজপতির আসনে বসতে পেরেছে। আর এর জন্য তাই আমরা সবাই, তাই তার বদলে আমাদের এই লজ্জায় মুখ লুকানো উচিত। হ্যাঁ, ঠিক বলেছ আনন্দ, ঠিক বলেছ। আমি একজন এমএলএ, আমার বাড়ির বৌমার যদি এমন অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে বুঝতে পারছি। বাবা, বৌদির কোনো খবর পাওয়া গেল? না না না, কোনো খোঁজ খবর পাচ্ছি না, কেউ কোনো খোঁজ দিতে পারছে না। জামাই বাবু, হ্যাঁ। ও জামাই বাবু, হ্যাঁ বলো। আমার মনে হয় হ্যাঁ, ওই সীতার ভরতের নিজেদের মধ্যে কোনো ইন্টুমেন্টু ছিল। সামলে কথা বলবে। চিৎকার করে কোনো লাভ হবে না রে। আসল ঘটনা তো আমরা কেউ জানি না, সুতরাং সব দিকটা তো চিন্তা করে দেখতে হবে। চিন্তা? তোমাদের চিন্তার ব্যাপারটা আমি জানি মামা। প্রথম দিন থেকেই তোমরা সীতাকে সহ্য করতে পারো না, তাই আজ সুযোগ পেয়ে ওর বিরুদ্ধে আমার মনটাকে তোমরা বারে বারে বিছিয়ে তুলছো। আনন্দ, এটা ঝগড়া করার সময় নয়। আমাদের যেমন করি হোক সীতাকে খুঁজে বের করতে হবে। চতুন বাবু, হ্যাঁ, আপনি কিছু একটা করুন। আপনি চেষ্টা করলে সীতা আমাকে ঠিক উদ্ধার করা যাবে। ইন্দ্রনাথ বাবু, আমার চেষ্টা কোনো ত্রুটি নেই। আসলে ঘটনাটা কি হলো জানেন, সব ব্যাপারটাই একটু গোপনে করতে আরে হবে। এতে গোপন কি আছে? সীতা মাতা ওনার বাড়ি
বাড়ি থেকে পালিয়ে যায়নি, তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে ওই ভরত মস্তান। ইন্দ্রনাথ বাবু, ধরা পড়েছে? ধরা পড়েছে? ভরত মস্তান পুলিশের হাতে ধরা পড়েছে। কিন্তু সীতা আর সীতার কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে জানা গেছে ভরত সীতাকে কিডন্যাপ করেনি। কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। কাল সকালে যে বিনপুর থানায় ওদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কাল তো ওখানেই ছিল। কি আজে বাজে কথা বলছেন? হ্যাঁ। কালকে সন্ধ্যেবেলায় ভরত আমাদের চোখের সামনে থেকে সীতাকে তুলে নিয়ে গেছে। হতে পারে না, তা কিছুতেই হতে পারে না, কারণ বিনপুর থানার খাতায় লেখা আছে কাল সকালে ভরত আর বড়াকে অ্যারেস্ট করা হয়েছে। তারপর থেকে ওই লকআপেই ছিল। আজ সকালে ওদের কোর্টে তোলা হয় এবং ওখান থেকে ওরা জামিনে খালাস পায়। মিথ্যে কথা, এই সম্পূর্ণ মিথ্যে কথা। কাল সন্ধ্যা আমি সীতার পাশেই ছিলাম, পিস্তল দেখে ওরা সীতাকে। দেখুন, আপনারা শুধু শুধু ভরতকে ফাঁসানোর চেষ্টা করছেন। থানার রেকর্ডটা তার মিথ্যে নয়। হ্যাঁ, মিথ্যে মিথ্যে। চোখের সামনে যে ঘটনা ঘটতে দেখলাম তা কিন্তু স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারি না, উড়িয়ে দিতে পারি না। দেখুন ইন্দ্রনাথ বাবু, ওই ভরতের উপর আপনার ব্যক্তিগত আক্রোশ আছে, তাই বলে মিথ্যে কেসে তাকে ফাঁসিয়ে দেওয়াটা তো আপনার মোটেই উচিত নয়। তোমরা কেন বুঝতে পারছো না? কাকা বাবু মিথ্যা বললেও দাদার মিথ্যা কথা বলার কোনো কারণ নেই। মিথ্যা তর্ক করে কোনো লাভ নাই আকাশ, কোনো লাভ নাই। ভরতের নামে আগে থেকে ওয়ারেন্ট বার করা আর বিষ্ণুপুর থানা তার অ্যারেস্ট হওয়া, এসবের মধ্যে নিশ্চয়ই একটা কোনো গোপন যোগাযোগ আছে। আর সেসব রহস্যের সমাধান হয়ে যাবে সীতা ফিরে আসার পর। হ্যাঁ, পর তোরা যখন তোদের এই নিজের বাপটাকেই পর ভাবছিস, তখন সীতা ফিরে এলে তোদের শেখানো কথাগুলোই তো বলবে নাকি? না, আমি কিছুই বলবো না। কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এই তো সীতা শিখাচ্ছে। সীতা মা, ওরে ওরে তুই কোথা ছিলে রে মা? তোকে ভরত কোথায় ধরে নিয়ে গিয়েছিল রে মা? বল বল মা, সীতা বল। জানি না বাবা, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ওরে তুই একবার বল মা, একবার বল যে ভরত তোকে ধরে নিয়ে গিয়েছিল। না বাবা, না। এরা সবাই আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে রে মা। না বাবা, না। ওরে তুই এই অপবাদ থেকে আমাকে মুক্তি দে। তুই বল এই তোর এই লাল ঝোলার জন্য দায়ী ওই ভরত মস্তান। বল বাবা। না বাবা, না, ভরত নয়, ভরত আমাকে ধরে নিয়ে যায়নি। তুমি কি বলছিস সীতা? নিজের চোখে যা দেখেছি। এ সমাজে চোখের দেখাটা মিথ্যা, মুখের কথাটা মূল্যহীন। আমাকে ধরে নিয়ে গিয়েছিল এই সমাজের ভীরুতা, কাপুরুষতা। যে অন্যায়কে এতদিন আমরা বিনা প্রতিবাদে মেনে নিয়েছি, খুন, জখম, ধর্ষণ, নারী লাঞ্ছনা, দুর্নীতিকে আমরা নির্বিকার থেকেছি, আমাদের সেই ভীরুতা, দুর্বলতার গর্ভ থেকে জন্ম নিয়েছে অন্ধকার কালা পাহাড়, সেই আমার চরিত্রকে কলঙ্কিত করেছে। সীতা, তুই একবার ভরতের নামে একটা ডায়েরি কর, এই পুলিশ ঠিক তার প্রতিকার করবে রে মা, প্রতিকার করবে। না বাবা, না, কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। দেখলেন তো, আপনারা দেখলেন তো, শুধু শুধু ভরতের বিরুদ্ধে আপনারা ফাঁসানোর চেষ্টা করছিলেন। তাহলে আমি চলি এমএলএ সাহেব, চলি, কেসটাকে এখানেই ধামাচাপা দিয়ে রেখে দে। অবশ্যই। চলি। সীতা, আজ তুই সবার সামনে আমার উঁচু মাথাটাকে তুই নিচু করে দিলি রে মা। বাবা, আমার শিক্ষা আদর্শকে তুই এইভাবে অস্বীকার করে তুই নিজেকে নিজে অপমান করলি না রে। তুই আমাদের ভালোবাসার বন্ধনটাকে তুই বিষাক্ত করে দিলি রে মা, বিষাক্ত করে দিলি। ওরে মা, আজ আমার মনে হচ্ছে তুই একটা গুন্ডা মস্তানকে বাঁচানোর জন্য আমার সত্যের অহংকারটাকে ভেঙে চুরমার করে দিলি। আজ আমি বেশ বুঝতে পারছি রে মা, পর কখনো আপন হয় না রে মা, পর কখনো আপন হয় না, পর কখনো। চলো চলো হে নিবারণ, এসো 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 এসো, একবার এসপি অফিসে যাব। ঘটনা যাই হোক, বানিয়ে বানিয়ে একটা মিথ্যে ঘটনাকে সাজিয়ে ওদের মুখটা তো বন্ধ করতে হবে। জামাই বাবু, ওদের মুখ বন্ধ করলে কি হবে? এই চোরে আর কামারে সম্পর্ক থাকলে তাদের কুকর্মটা তো কোনোদিন বন্ধ হবে না। তাই বাবা আনন্দ, ওরে ও বাবা আনন্দ, তোর তো বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব সব আছে, তাই তো তোকেই এবার ঠিক করতে হবে রে। এরপরেও এই কলঙ্কিনী মেয়েটা এ বাড়িতে থাকবে কি না? বৌদি,
বৌদি, আজ আমি তোমাকে কোনো প্রশ্নই করবো না বৌদি, শুধু একটা কথাই আমি তোমাকে বলবো। তুমি তোমার ওই নিজের মুখ বন্ধ রেখে এই সমাজের নিন্দুকদের মুখ তুমি খুলে দিয়েছো বৌদি, নিন্দুকদের মুখ তুমি খুলে দিয়েছো। এরপর তোমার আর কোনো সত্যের বাঁধ এই সমাজের নিন্দুকদের নিন্দার স্রোতকে আটকাতে পারবে না বৌদি, আটকাতে পারবে না, কোনোদিন না। সেটা আর সবার সামনে তুমি চাই করো না কেন, ভরত যে তোমাকে তুলে নিয়ে গেছিল এ কথা তুমি আমি দুজনেই জানি। তাই আমি জানতে চাই ওই একটা রাত তুমি কোথায় ছিলে? সেই উত্তর যদি জানতে পারতাম তাহলে কি আমি এতক্ষণ চুপ করে থাকতে পারতাম? আমাকেও বলবে না সীতা? তুমি কি আমার চরিত্রে সন্দেহ করো? এখনো সন্দেহ করা কোনো কারণ নেই সীতা, শুধু স্বামী হিসাবে জানতে চাই। না, আমি কোথায় ছিলাম, কেন ছিলাম এর জবাব আমি দেব না। শুধু বলবো এই একটা রাত আমার জীবনটাকে বদলে দিয়েছে। প্রেম, প্রীতি, ভালোবাসা সব যেন আমার কাছে নতুন করে ধরা দিয়েছে। আমি বুঝতে পেরেছি সারা জীবন পাশাপাশি থেকেও যে সম্পর্ক তৈরি করা যায় না, এই একটা রাত সেই ভালোবাসার সম্পর্কটাকে আমার কাছে গভীরভাবে ধরা দিয়েছে। তাই তো সেটাই আমার জীবনে পরম সম্পদ হয়ে থাকবে। আর আমি যতদিন বাঁচবো সেই সম্পদটাকে আমার মনের মণিকোঠায় গচ্ছিত করে রেখে দেবো। সীতা, হ্যাঁ, আমাকে যদি তুমি ভালোবাসতে চাও তাহলে আমার জীবন থেকে এই একটা রাত তুমি ভুলে যাও। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি গো। তোমার জীবন থেকে আমি শুধু আমার এই একটা রাতকে ভিক্ষে চাইছি। আর বাকি জীবনটা তো আমি তোমারই। আমি তোমাকেই ভালোবাসবো, আমি তোমাকে ভালোবেসে সারাটা জীবন পুজো করে যাব। শুধু এই একটা রাত তুমি আমাকে ভিক্ষে দাও। আমাকে তুমি ভুল বুঝো না গো, আমাকে তুমি ভুল বুঝো না। আর আমি ওই একটা রাত্রে কোনো প্রশ্ন করবো না, কিচ্ছু জিজ্ঞাসা করবো না। যা জানার, যা বোঝার তা আমার বোঝা হয়ে গেছে সীতা। শুধু আজ থেকে তোমার আমার দূরত্বটা একটু বেড়ে গেল। ও গো আবার করে ভুলে যা নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না। ও গো আবার নতুন করে ভুলে যা নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না। ও গো আবার নতুন করে ভুলে জানাম ধরে ডেকে শিশির সুরবি ঢেকে দিয়ে, ভুলে জানাম ধরে ডেকে শিশির সুরবি ঢেকে দিয়ে, স্বপ্নের মান তুমি তোলা, হারানো স্বপন চোখে দেখো না। ও আবার নতুন ভুলে যা নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না। জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম জীবন। জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে দিলাম, শূন্য দিয়ে ভরে দিলাম জীবন অঙ্কটাকে। জানি না মেলাতে গিয়ে পেলাম, আমি কি পেলাম জীবন অঙ্কটাকে। ভুল সারাটা জীবন ভুল পথে ছুটে চলেছি। এ পথে শুরু আছে কিন্তু শেষ নেই। গুরু, কি করছো তুমি? আর মদ খেও না। চুপ,
চুপ কর শালা। এই ভরত মস্তান মদ খাবে না তো কি বাবু ভদ্রলোকেরা মদ খাবে? তুমি তো কোনদিন আগে মদ খেতে না, কিন্তু ওই 1 মাস আগে সীতাকে তুলানোর পর থেকে তুমি মদ খেতে ধরেছো। হ্যাঁ, ওই 1 মাস আগের একটা রাত আবার পুরনো জীবনটাকে যে শালা বরবাদ করে দিয়েছে। একটা নতুন নেশায় আমাকে আমাকে মাতাল করে তুলেছে। কিন্তু সামান্য একটা মেয়ের জন্য কাজকর্ম ছেড়ে দিয়ে মদ খেয়ে বসে থাকলে চলবে? হবে, কাজকর্ম করতে হবে না? হবে রে বটা, হবে, সব হবে। তার আগে আমাকে কয়েকটা দিন বিশ্রাম করতে দে। না, আমাদের কাছে বিশ্রাম নেই। বিশ্রাম পাবে সেই দিন যেদিন হাতকড়া পরিয়ে তোকে জেলে নিয়ে যাবে। ম্যাডাম, ভারতকে জেলে আটকে রাখার মতো জেল এই ভারতবর্ষে একটাও তৈরি হয়নি। শুধু একটা মেয়ে আমার জীবনটাকে বদলে দিয়েছে। বাজে কথা বলবি না, তোর জন্য এখানে অনেক কাজ বাকি পড়ে আছে। অন্য কাউকে দিয়ে গড়িয়ে নাও। আমি শুধু কয়েকদিন ছুটি চাই ম্যাডাম, ছুটি। কি বলছো গুরু? কাজ না পেলে তোমার মাথার রক্ত যে জমে বরফ হয়ে যায়। হ্যাঁ, এতদিন তো তাই জানতাম রে বটা, এতদিন তো তাই জানতাম। কিন্তু এখন মনে হচ্ছে বেঁচে থাকার জন্যে মাঝে মাঝে সালা ঠান্ডা বরফ হতে হয়। শুধু আগুন নিয়ে তো বেঁচে থাকা যায় না রে, তাহলে যে সারাটা জীবন পুড়ে ছাই হয়ে যায়। ছাই। আই বুঝাস মদ খেয়েছিস? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ মদ খেয়েছি। একটা নতুন নেশা তো চাই, কারণ ওই পুরনো নেশাটা মানে নম্বরের নেশাটা না অনেক অনেক পুরনো হয়ে গেছে। না, সীতার সঙ্গে একটা রাত কাটিয়ে তোর ভেতরের আগুনটা নিভে গেছে। নেবেনি ম্যাডাম, এই মনের ভেতরে একটা নতুন আগুন সালা ঠিক করে চলে উঠতে চাইছে। এতদিনে সে একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। সীতার সঙ্গে কি সেই আগুন? হ্যাঁ, ভালোবাসার আগুন। কথাটা বলতে তোর এতটুকু লজ্জা করলো না? হ্যাঁ, তোর মতো ছেলে, হ্যাঁ, তোর কথাটা বলতে এতটুকু লজ্জা করলো না? হ্যাঁ, সীতার সঙ্গে একটা রাত কাটিয়ে তুই তার প্রেমে পড়ে গেছিস। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, ওই একটা রাত আমার জীবনে সব বদলে দিয়েছে। জঙ্গলের বাঘ এতদিনে রক্তের স্বাদ পেয়েছে। মনের বাঘের মনে শালা এবার ঘরের স্বপ্ন জেগে উঠেছে। কি বলছো গুরু? হ্যাঁ, ঘরের স্বপ্ন দেখলে মরবি ভারত। ঘর বাজার স্বপ্ন দেখলে বাঁচতে পারবি না। দরকার হয় সীতাকে আর একবার তুই তুলে নিয়ে আয়। আনতে হবে ম্যাডাম, ওকে আর একটা বার তুলে আনতে হবে। কারণ ওই দিন ওই একটা রাতের কয়েকটা ঘন্টা কয়েকটা মিনিট আমার সব স্বাদ মেটাতে পারেনি। বাজে কথা রাখ, সেই ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ, এখন একটা কাজ করে দে। কি কাজ ম্যাডাম? বাংলাদেশ থেকে সিরাজুল একটা মেয়ে পাঠিয়েছে। খাবা ওকে বম্বে নিয়ে যাবে, সেখান থেকে দুবাই নিয়ে যেতে হবে। কাল তুই ওকে কলকাতায় পাঠিয়ে দিবি। পারবো না, ও কাজ আমি পারবো না ম্যাডাম। কারণ একবার মেয়ে মানুষের ধান্দা করতে গিয়ে ভরত তার বান্দা হয়ে গেছে। বাজে কথা বলবি না। মনে করিস আমি তা সহ্য করতে পারি না? আমার ধৈর্যের সীমা আছে। ওই ম্যাডাম, ভরতকে সালা লাল চোখ দেখাবে না। ভরতকার লাল চোখ সহ্য করতে পারে না। লাল চোখ সহ্য করতে পারে না। লাল চোখ দেখাবি তুই অন্য জায়গায়। কি করবে তুমি? মন্দাকিনী কি করতে পারি তা তুই ভালো করে জানিস ভরত। এই নম্বর লাগার খেলাটা কিন্তু তুই আমার কাছ থেকে শিখেছিস ভরত। ম্যাডাম, আজ সেই হাতের পাঞ্জাটা অনেক বড় হয়েছে। তাতে অনেক বড় বড় নখ গজিয়েছে। তাতে বিষ এসেছে। এখন তুমি সেই বাঘটাকে দিয়ে আর তোমার নিজের ইচ্ছে মতো সার্কাসের খেলা দেখাতে পারবে না। তাহলে হয়তো সে কোনোদিন তার নিজের মনিবের মাথাতেই
দাঁত বসিয়ে দেবে। বিষ দাঁত, বিষ দাঁত, কথাটা মনে রাখবে। যেও না গুরু, যেও না। ওটা শোন, ভরতকে ঘরে পৌঁছে দিয়েছি, আমার কাছে আয়, তোর সঙ্গে আমার অনেক কাজ আচ্ছা ম্যাডাম, আছে। আচ্ছা ম্যাডাম, আমি এখনই আসছি। ভরত কমসি আমার হাতের বাড়ি চলে যাচ্ছে। এখন থেকে আমি গোচ্চাকে নতুন লোক বসাতে হবে, কাঁটা দিয়ে আমাকে কাঁটা তুলতে হবে। আমার সেই কাঁটা হবে বটা। একটু একটু করে আমার থেকে অনেকে দূরে সরে যাচ্ছে। আমাকে এবার থেকে আমাকে কোন নতুন লোকের সন্ধান করতে হবে। ইয়েস মাম্মি, কল্যাণ সম্পর্কে তোমাকে আরো একটু ভালো করে ভাবতে হবে। Impossible! ওই আদর্শবাদী ইন্দ্রনাথের ছেলে কখনো তোমার ভালোবাসার যোগ্য হতে পারে না। কেতকে ভালোবাসার ব্যাকরণ হয় না ম্যাডাম। প্রীতি না মানে জাত পূজার, ভুক না মানে বাসি ভাত। What do you mean? কি করে বোঝাবো? ভালোবাসার কথা যে নিজেই বোঝে না, তাকে তা কোনোদিন বোঝানো যায়? Shut up! কেতকে এই মানুষটার সঙ্গে তুমি কখনো মেলামেশা করতে পারবে না। কেন মাম্মি? এই মানুষটাকে যে বড় আমার আপন মনে মনে হয়, ওর সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। ওর কথাটাই মূলধন। ওই কথার চালে অনেকের মাথাও ঘুরিয়ে দিয়েছে, কিন্তু তার কাজ করার ক্ষমতা রাখে না। সেই জন্যই তো আমি তোমার মতো কোনো স্বর্গে উঠতে পারলাম না। আদর্শ আর সত্যের বোঝাটা মাথায় চাপিয়ে নিয়ে এই মাটিতেই পাটা আটকে রাখলাম। আর আমি স্বর্গ থেকে নরকে নামতে চাই। চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে আমি আমার কথাটা কাউকে বোঝাতে পারি না। আমাকে বলো, তোমার কিসের দুঃখ মা? এই মার্বেল পাথরের প্রাসাদে আমি নিজেকে মানুষ বলে মনে করি না। এই বাড়িতে ক্ষুদিরামের জন্মদিনে আমরা ভিসিআরে বসিয়ে অমিতাভ বচ্চনের ক্ষুধা খাওয়া দেখি। গান্ধীজির জন্মদিনে বক্তৃতা দিয়ে এসে নেতা মন্ত্রীরা এই বাড়িতে বসে মদ খেয়ে মাথা লোতে দেখি। পুলিশের গুলিতে মারা যাওয়া সেই ছেলেটা, যার স্লোগানে মানছি না মানবো না স্লোগান ওঠে, সেই শহীদের মা আমাদের বাড়িতে বসে বাসন মাজে। আর সেই ধোয়া বাসনে এই বাড়িতে নেতা মন্ত্রীরা বসে মুরগির মাংস খায়। রক্ত রক্ত, তুমি নও মা। তোমার ভেতর থেকে কেন অন্য কারোর রক্ত কথা বলছে? হ্যাঁ, আমারও তাই মনে হয়, কে যেন আমার ভেতর থেকে কথা বলতে, কিন্তু আমি চিনতে পারি না। তাই তখনই আমার রক্তটা ফুটে আগুন হয়ে যায়। হ্যাঁ, আর তখনই বুঝে নেশার ঘরে তুমি ঘুমিয়ে পড়ো। না মা, আমি আগে ড্রাগ নিতাম, এখন আর নিই না। এখন আমার মনে যে ভালোবাসার মন্ত্র জেগেছে, আমি যে মানুষকে ভালোবাসতে শিখেছি। ইম্পসিবল। ওই কল্যাণকে বললাম তোমার ভালোবাসার যোগ্য নয়, তাকে তুমি জোর করে ভালোবাসতে পারো না। জীবনটা আমার নিজের মা, তাই আমি সেটাকে কতটা খরচ করব সেটা একমাত্র আমার অধিকার। তোমার নিজের জীবনটা হলে তাকে বাজে খরচ করার মতো কোনো বাধা তোমার নেই। কারণ জীবনটাকে আমি তোমার ব্যাংকের লকারে আমি রাখবো না মা, পারবো না। কোনো বড় লতাকে জড়িয়ে ধরে থাকতে, সৌভাগ্যের লতাকে আমি জড়িয়ে ধরে থাকতে আমি পারবো না। তোমার কালো টাকার মূলধনের আড়ালে লুকিয়ে থাকতে। হ্যাঁ, আমি চাই ভালোবাসার কাজ কাটতে দিয়ে জীবনের ফসল কাটতে, সমুদ্রের মধ্যে যুদ্ধ করতে, সমস্ত লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছিটকে গিয়ে পড়ে গিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে যে আমিও তোমাদের মতো একজন, আমিও মানুষ, আমিও মানুষ। তুমি এর জন্য দায়ী। তুমি আমার মেয়েটা জীবনটা নষ্ট করে না না, আমি ওকে জীবন দিতে চেয়েছি। সারা ভারতবর্ষ জুড়ে শুধু মরা মানুষের মিছিল, যারা কাঁদে না, হাসে না, প্রতিবাদ করে না, সেই শ্মশান থেকে সরিয়ে এনে আজ আমি ওকে জীবনের মন্দিরে আরতির ঘন্টা বাজাতে শেখাচ্ছি। সেই ঘন্টাই আমার জীবনে মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছে।
আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। আজ হাত জোর করে তোমার কাছে আমি ভিক্ষে চাইছি। তুমি আমাকে তোকে ভিক্ষে দাও, ওকে আমার জীবন থেকে তুমি কেড়ে নিও না। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি কারিনি, আমি কাউকে কেড়ে নিতে চাইনি। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো আমি পথে পথে জীবনের বাঁশি বাজিয়ে বেড়াই। সেই ডাক শুনে কেউ যদি ঘর ছেড়ে ফাঁকে বেরিয়ে আসে, তাতে আমার কি করার আছে? কি করার আছে সেটা আমি ভালো করেই জানি। দরকার হয় আমি ওই কেতকী জীবন থেকে আমি কল্যাণকে সরিয়ে Yes! আমি পারবো না, আমি পারবো। এই মন্দাকিনী কিছুতেই তোমার কাছে হারিনি। মন্দাকিনী হারবে না, মন্দাকিনী জীবনে হারতে জানে রে। মন্দাকিনী কিছুতেই হারবে না, কিছুতেই না। আমি হেরে গেছি। মনের সঙ্গে যুদ্ধ করতে করতে আজ আমি সত্যি হেরে গেছি। কেন আমি সেই রাতটাকে ভুলতে পারছি না সেই মানুষটাকে। আমার জীবন আকাশে ভেসে ওঠা সেই মুখটাকে আমি কিছুতেই ভুলতে পারছি না। কেন তার ভালোবাসা পাওয়ার জন্য আমার মনটা এমন ব্যাকুল হয়ে উঠেছে। স্বামীর ঘরে থেকেও আমি শুধু সেই মানুষটার মঙ্গল কামনায় ঠাকুরের কাছে প্রার্থনা করছি। ঠাকুর তুমি বলো, ঠাকুর তুমি উত্তর দাও। জাগো কৃষ্ণ কেশব যশোদা দুলা, জাগো তুমি অগতির গতি, তুমি ব্রজপতি ব্যথা হারি তব না, ব্যথা হারি তব না। জাগো কৃষ্ণ কেশব যশোদা দুলা, জাগো তুমি অগতির গতি, তুমি ব্রজপতি ব্যথা হারি তব না, ব্যথা হারি তব না। জাগো কৃষ্ণ কেশব যশোদা দুলা।
লাগাই কৃষ্ণ কেশব যশোদা। একই সীতা, এত রাত্রে তুমি এখানে কি করছো? তোমাকে খুঁজতে এসেছি। আর কতদিন কতদিন তুমি এমনি করে আমার কাছ থেকে দূরে দূরে সরে থাকবে বলতে পারো? সীতা, তোমার জীবনে সেই রহস্যময় রাত্রে নিয়ে আমি যেমন কোনো প্রশ্ন করিনি, তেমনি তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। কেন করবো না? তুমি আমার স্বামী, এখনো যখন আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারছো, তখন তখন আমার সঙ্গে এক ঘরে রাত কাটাচ্ছ না কেন? রাত? সীতা, সীতা, তুমি নিজেই তো আমাদের দুজনের মাঝখানে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছো সীতা। সেই দেয়ালটা একটু একটু করে আমাদের সম্পর্কের ওপর জগত্তল পাথরের মতো চেপে বসে আছে। আর সেটাকে না ভাঙলে আমি যে তোমার কাছে যেতে পারছি না সীতা। দেয়াল তো তোমার মনে। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, তাহলে মনের বাঘটাকে তুমি বড় হতে দিতে না। আমি তোমাকে ভালোবাসি বলি এখনো আমাদের সম্পর্কটা বজায় আছে। আর শুধু তাই নয়, এ বাড়িতে আমার স্ত্রীর মর্যাদা নিয়ে তুমি চিরকাল মাথা উঁচু করে থাকতে পারবে। হাতে শাখা আর কপালে সিঁদুর থাকলেই বুঝি স্ত্রীর মর্যাদা পাওয়া যায়? আর কি চাও তুমি? তোমাকে চাই। যদি যদি তুমি আপনার স্ত্রী বলে সত্যিই ভালোবাসো, তাহলে তাহলে এই শাখা সিঁদুরের মর্যাদা বই লাভ কি যদি তুমি আমাকে ভালো না বাসো? আমার মনের ঘরে তুমি তো অবিশ্বাসের বীজ বুনে দিয়েছো সীতা। সীতা, আজ যদি তুমি অসতী অপবিত্র হতে, তাহলেও আমি এত কষ্ট পেতাম না। কিন্তু কেন কেন আমাকে বিশ্বাস করে সেদিনের সব কথা খুলে বলতে পারলে না? কেন তোমার মনের বিশ্বাসের ঘর থেকে আমাকে পর করে দিলে সীতা? পর করে দিলে। তুমি এত রাতে এত কথা, একটা রাতের একটা কথা জানতে না পারলে আমি তোমার কাছে পর হয়ে যাব? তুমিও তো বিয়ের আগে 12টা বছর বাইরে ছিলে। কই, আমি তো তোমার সেই 12 বছরের জীবন নিয়ে কোনো প্রশ্ন করিনি। সীতা, হ্যাঁ, আমি তো জানতে চাইনি যে এই 12 বছরে তুমি কোন মেয়ের সঙ্গে মিশেছো, কোন মেয়েকে ভালোবেসেছো। এই একটা রাতের চিন্তা যদি তোমাকে পাগল করে দেয়, তাহলে সেই 12 বছরের রাত মনে করে আমিও তো পাগল হতে পারি। তুমি কি আমাকে সন্দেহ করছো সীতা? না, সন্দেহ আর অবিশ্বাসের বোঝা বয়ে কখনো জীবন চলে না। তুমি দিনের পর দিন আমাকে অপমান করছো কেন? হ্যাঁ, অপমান করছো না? অগ্নি সাক্ষী রেখে মন্ত্র পড়ে তুমি আমাকে বিয়ে করেছো, আমার সঙ্গে ঘর করছো না, আমাকে একবারও স্পর্শ করছো না। এক ছাদের নিচে বাস করেও আমরা স্বামী স্ত্রী হয়ে উঠতে পারছি না। এর থেকে বড় অপমান আর কি আছে বলতে পারো? আমি কাউকে অপমান করছি না সীতা। মনের যন্ত্রণা মনে চেপে রেখে আমি নিজেকে নিজে কষ্ট দিচ্ছি। সীতা, আজ যদি তুমি চরিত্রহীন হতে, অসতী হতে, তাহলে হয়তো আমি এত কষ্ট পেতাম না। কিন্তু আমাকে অবিশ্বাস করে আমার জীবনের খাঁচা থেকে তুমি আমার প্রাণ পাখিটাকে উড়িয়ে দিলে সীতা, উড়িয়ে দিলে। তোমার ভালোবাসার প্রাণ পাখিটা যে আজ সন্ধ্যে তীর বিঁধেছে। এই সমাজ এক অন্ধকারের বুকে তীর চালিয়ে তাকে যে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ঘরে বাইরে অপমান আর অসম্মান আমার এই মনটাকে রক্তাক্ত করে দিয়েছে। সেই যন্ত্রণা একমাত্র স্বামী ছাড়া আর কাকে বলবো বলতে পারো? আর তুমি যদি দূরে দূরে থাকো, তাহলে আমি কি নিয়ে বাঁচবো তুমি বলতে পারো? হ্যাঁ, বিয়ের পর থেকে আমি তোমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি। আজ তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? বলো, বলো কি চাও? আমাকে আমাকে তুমি দয়া করে একটু বিষ এনে দেবে। হ্যাঁ, নিজের হাতে তুমি আমাকে বিষ এনে দেবে। আমি সেই বিষ খেয়ে জীবনটাকে শেষ করে দেব। একটু বিষ দাও না, দাও আমাকে একটু বিষ এনে দাও। আমি তোর হাতে বিষ তুলে দেব হারামজাদি। তোর মতো কলঙ্কিনীকে কিছুতেই বাঁচিয়ে রাখবো না। ও সন্ধি নোংরা মেয়ে মানুষ কোথাকার। কথাগুলো বড় পুরনো হয়ে গেছে, নতুন কিছু বলুন। আরে নতুন কথাই তো বলতে এসেছি। আনন্দ, ওরে ও আনন্দ, তুই কি জানিস তোর বউটা গর্ভবতী? তুমি কি বলছো মামা? তুই কি বলছি রে? সবাইকে ফাঁকি দিলে এই আমাকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। ওই চৌরাস্তার মোড়ে
জগা ডাক্তারের সাথে আমার দেখা হলো। আরে সেই তো আমাকে সব বললো রে। না 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 না, এ হতে পারে না। এ তুমি মিথ্যা কথা বলছো মামা, এ তুমি মিথ্যা কথা বলছো। আরে মিথ্যে না সত্যি সেটাই হারামজাদিকে জিজ্ঞাসা করে দেয়। সীতা, মামা যা বলছে বলো না সীতা, মামা যা বলছে তা সত্যি, বলো না সীতা, সত্যি সত্যি। হ্যাঁ সত্যি। তাহলে এই কথাটা আমাকে আগে বলনি কেন? কেন এতদিনে এই খবরটা আমার কাছে লুকিয়ে রাখছো? কখন বলবো? তুমি যদি সর্বক্ষণ আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াও তাহলে আমি কাকে বলবো? বলার মুখ ওর নেই রে, কারণ ওর পালিয়ে যাওয়ার দিন থেকেই তো ওর পেটে সন্তান এসেছে রে মামা। তারপরে সবার মুখ বন্ধ করলেও সত্যিটা তার মৃত্যু হয়ে যাবে না। এই পাপের বদলটাকে গর্বে নিয়েই তো ও বাড়িতে এসেছিল। না না না, অমন কথা বলবেন না, অমন কথা বলবেন না। আমার গর্ভে যে আছে সেই বংশের সন্তান আপনার ভাগ্নে রক্ত নিয়ে সেই পৃথিবীতে নেমে আসবে। আমি আমি ধর্ম সাক্ষী করে বলছি, আপনারা বিশ্বাস করুন, কোন মা কোনোদিন তার সন্তানের পরিচয় নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। পারে, তোমার মতো মেয়ে সব পারে। আর সেই জন্যেই তুমি সেদিন ভরতের নামে কোনো অভিযোগ করনি, আর সেই পাপের বোঝাটাকে তুমি আমার ঘরে চাপিয়ে দিতে চেয়েছিলে। না বাবা না, আপনি যে যাই বলুক আপনি অন্তত এই কথা বলবেন না। আমি আপনার পা ছুঁয়ে বলছি, খবরদার, আমার পা তুমি ছবে না, কারণ তোমার মতো একজন পাপীর স্পর্শে আমার পা দুটো অপবিত্র হয়ে যাবে। ভগবান, তুমি আমাকে কোন অগ্নিপাপের সাক্ষীতে ফেললে? আমি এখন কেমন করে আমার সন্তানের প্রমাণ দেব? ওগো ওগো, তুমি তো কখনো আমাকে অসতী বলে মনে করনি। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। এদের বলো না, এদের বলো। কি বলবো, কি বলবো আমি সীতা? তুমি তো আমার বিশ্বাসের বাগানটাকে অনেক আগে ভেঙে তছনছ করে দিয়েছো। আজ হাজার চোখের জল ফেলেও সেই সত্যের বাগানে তুমি কোনোদিন সত্যের ফুল ফাটতে পারবে না সীতা। পারবো, কোনোদিন না। পারবো, আমি পারবো। আজ আমি আপনাদের কাছ থেকে সামান্য বিশ্বাসটুকু ভিক্ষে চেয়ে নিচ্ছে। নদী যতই সাগরের কাছে আসে ততই সেখানে জোয়ার ভাটা খেলে। আজকের এই জোয়ার একদিন সাগর সঙ্গমে এসে পরিণত হবে। আপনারা ততদিন আমার এই মনের ঘরে এই বিশ্বাসের নৌকোটাকে টিকিয়ে রাখুন। আমাকে দয়া করুন, আমাকে ভিক্ষা দিন, আমাকে দয়া করুন। না, তোমাকে কোনো কিছু দিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। না, না, আমাকে আপনারা এত বড় শাস্তি দেবেন না। আজ আমি একা নই, আমার গর্বে আছে এই বংশেরই সন্তান। আপনাদের রক্তধারার প্রদীপ, এক নতুন জীবন, নতুন মানুষ। মানুষ নয়, ও পশু। তোমার গর্ভে আছে এক জানোয়ারের সন্তান। আপনারা একে গালাগালি দেবেন না, সেই গালাগালটা যে আপনাদেরই গায়ে লাগবে বাবা। এই হারামজাদি, এত বড় বড় কথা তুই ভেবেছিস এই বাড়িতে থাকতে পারবি? আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। দাঁড়াও বাবা, আমি বেঁচে থাকতে আমার স্ত্রীকে কেউ এই বাড়ি থেকে বের করতে পারবে না। আনন্দ, হ্যাঁ বাবা, যা ঘটেছে তাতে তো সীতার কোনো দোষ নেই। এই সমাজে কোনো এক তৈরি পাপের পায়ে ও মাথা নামাতে বাধ্য হয়েছে। তাই সীতা এ বাড়িতেই থাকবে। হ্যাঁ থাকবে, তবে ওর পেটের পাপটা বিদায় নেবে। কালই ওকে নার্সিংহোম নিয়ে গিয়ে ওর সন্তানকে আমি নষ্ট করে দেব। না, কিছুতেই না। কি বলছো তুমি? এসব তুমি কি বলছো? আমার সন্তানকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই নষ্ট হতে দেব না। তুমি তো এই সন্তানের বাবা। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে যে ওই সন্তানের বাবা আনন্দ? আপনি যে ওর বাবা তার কি প্রমাণ আছে? সীতা, বলুন, প্রমাণ করুন। আজ আমি এই সমাজের সমস্ত পিতৃ পরিচয়টাকে চ্যালেঞ্জ করছি। একজনকে এগিয়ে আসুন,
বলুন আপনাদের সন্তানের পরিচয়টা দিন, বলুন কি হলো, উত্তর দিন। এই কথার উত্তর কেউ দিতে পারবে না বৌদি, কারণ এই পৃথিবীতে শুধুমাত্র মায়ের পরিচয়টারই প্রমাণ পাওয়া যায়, কিন্তু বাবার পরিচয়ের প্রমাণ পাওয়া যায় না। মায়ের মুখের কথাতেই সেটা আমাদের মেনে নিতে হয়। তবুও তো এই পুরুষ শাসিত সমাজে সন্তানের পরিচয় হয় তার বাবার পরিচয়ে। স্কুল, কলেজ, চাকরি সর্বত্রই তার পিতৃ পরিচয় হতে হয়। মায়ের পরিচয়টা যেখানে মূল্যহীন, এই অনিয়ম যারা সৃষ্টি করেছে সেই পুরুষত্বহীন পুরুষেরাই তো নিজেদেরকে আমাদেরকে অসতী বলে প্রমাণ করে। সেটা আমাদের সকলের মনে যখন একবার সন্দেহের দানা ফেলেছে, তখন আমার মুখ চেয়ে তুমি পারো না তোমার ওই সন্তানটাকে নষ্ট করে দিতে? বলো না সেটা তুমি পারো না? তোমাকে এই বাড়িতে রাখতে পারবো না, তোমার স্বামী বলে নিজেকে পরিচয় দিতে। ভগবানের দেওয়া জীবনটাকে কেড়ে নেবার অধিকার কারণ নেই। খুনের যদি ফাঁসি হয় তাহলে আমার গর্ভের সন্তানকে যারা খুন করতে চায় তাদেরও সেই শাস্তি হওয়া উচিত। তাহলে আমিও তোমাকে এই বাড়িতে কোনোদিন রাখতে পারবো না। তোমার স্বামী বলে আমার নিজেকে পরিচয় দিতে। ঠান্ডা মাথায় যারা খুন করতে চায় আমিও তাদের সঙ্গে থাকতে চাই না। তুমি একা যাবে না বৌদি, তোমার এই দেওর লক্ষণ তোমাকে মাথায় করে সসম্মানে তোমার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ বৌদি, হ্যাঁ, এই সত্য, ত্রেতা, দাপর, কলি চার যুগী পুরুষদের হাতে নারীদের অধিকারটা বারে বারে বঞ্চিত হয়েছে, বারে বারে। তাই তো কলি যুগের নতুন সীতাহরণের পর রামচন্দ্র আবার তাকে নিজেই বনবাসে পাঠাচ্ছে। তাই তো চোখের জলে বুক ভাসিয়েও এই লক্ষণকে যে আজ তোমার পথের সাথী হতেই হবে বৌদি, হতেই হবে। এসো। সেই পথে নামার আগে আমি শুধু একটা কথাই বলে যাচ্ছি, গঙ্গা স্রোতে অনেক জোয়ার ভাটা খেলে, অনেক নোংরা জল বেয়ে যায়, কিন্তু গঙ্গার জল তো কখনো অপবিত্র হয় না। কিন্তু ছোট্ট একটা পুকুর সবার আগেই পচে যায়। চলে যাও সীতা, একবার যদি এ বাড়ি থেকে তুমি চলে যাও, এ বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। গঙ্গার জল যদি কোনোদিন উজানে বয়, সূর্য যদি কোনোদিন পশ্চিম দিকে ওঠে, আগুন যদি তার পোড়াবার ক্ষমতা হারিয়ে ফেলে, সেই দিনে সীতা মাথা নিচু করে এই বাড়িতে ফিরে আসবে বাবা। তার আগে নয় সীতা, আনন্দ, তোর জন্য এই মেয়েটা আজ এত বড় বড় কথা বলে গেল, এর জন্য তুই দায়ী রে আনন্দ, তুই দায়ী। হ্যাঁ, আমি দায়ী মামা, আমি সবচেয়ে বড় দায়ী, আমি সবচেয়ে বড় পাপী। কারণ আমি তো কোনোদিন কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি। আমার চোখের সামনে যারা ভরত মস্তানকে তৈরি করতেছে, আমি তার দিকে আঙুল তুলে বলতে পারিনি এ পাপ, এ অন্যায়। আনন্দ আজ তোমার দিকে আঙুল তুলে বলছে বাবা। আনন্দ, তোমরা পায়রা ওরাও বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমরা পায়রা ওরাও বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবরদখল, তোমরা নিজেই জানো না। তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দোয়া, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না। তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না। হ্যাঁ বাবা, হ্যাঁ, তাই আনন্দ তোমার দিকে আঙুল তুলে বলছে বাবা,
তোমার দিকে চিৎকার করে বলছে ইউ আর দি কালপ্রিট। কারণ কারণ তোমাদের জন্য এই বাংলার ঘরে ঘরে তৈরি হচ্ছে ভরত মস্তানের দল, যারা আমাদের বাংলার মা বোনদের প্রতিনিয়ত ধর্ষণ করছে। তাই এই বাংলার মাটি তোমাদের কোনোদিন ক্ষমা করবে না বাবা, কোনোদিন ক্ষমা করবে না। ইয়েস, ইউ আর দি কালপ্রিট, ইউ আর দি কালপ্রিট, ইউ আর দি কালপ্রিট। I am the culprit, I am culprit. সবচেয়ে বড় অপরাধী আমি যে তাকে পথের ধুলো থেকে বুকে তুলে নিয়েছিলাম, হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তাকে আমি মানুষ করেছিলাম। এই বিশ্বাসহীন যুগে এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? কি তবু কোথাও কোনো রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে বাবা। মেঘ ঘটা করে সূর্যকে ঢেকে দিলে তবু তো সেটা মিথ্যে, আর সূর্যটাই হলো সত্যি। তাই তাই মেঘ কেটে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবেই বাবা। কার জন্য অপেক্ষা করবো রে? কার জন্য করব? যাকে আমি দুধ গোলা খাইয়ে মানুষ করেছি, রূপকথার গল্প বলে ঘুম পাড়িয়েছি, সেই কালসাপটা আজ আমার বুকে বিষ ঢেলে দিয়ে তার পিতৃঋণ শোধ করেছে রে, শোধ করেছে। তুমি শুধু তোমার কথাটাই ভাবছো বাবা, সীতারও তো কিছু বলার থাকতে পারে। সেই বলার কথাটাই তো আমি শুনতে চেয়েছিলাম। তবু তো সে বলতে পারেনি, কারণ ভরত মস্তান হয়তো তাকে এমন কোনো ভয় দেখিয়েছিল যে সীতা আজ মিথ্যা বলতে বাধ্য হয়েছে বাবা, বাধ্য হয়েছে। আমাকেও যে অনেকজন অনেক দিন ধরেই খুন করার হুমকি দিচ্ছে, তবু আমি ভয়ে আমার কাগজে কি একটা মিথ্যা কথাও লিখেছি? না বাবা না, তা তুমি লেখনি, কিন্তু কিন্তু কেউ যদি আমাকে বা সীতাকে খুন করার হুমকি দিত বাবা, তাহলে কি তুমি এই কাজটা করতে পারতে? আমি যে আমার এই আদর্শের অপমৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছি না রে কল্যাণ বাবা। এই ইন্দ্রনাথ মুখার্জি এক তীরবিদ্ধ অভিমন্যুর মতো এই চক্রব্যূহে বন্দী, আর মিথ্যার সপ্তরথীরা তার চারিদিকে দাঁড়িয়ে উপহাসের হাসি হাসছে। ওরে আমাকে যদি এই চক্রব্যূহ থেকে কেউ বের করতে পারতো, সে আমার মেয়ে সীতা, কিন্তু সে আমার মুখের উপর আমার মুক্তির দরজাটা বন্ধ করে দিয়েছে বাবা। তাই তো আমার এই পত্রিকার পাঠকদের কাছে আজ আমি মিথ্যেবাদী। না বাবা না, তোমার পাঠকরা তোমাকে ঠিকই চেনে। ওরে আমি কি লিখবো? ওই ভরত ধর্মপুত্র যুধিষ্ঠির ও আমার সীতাকে চুরি করেনি, করেছে আমার বিবেককে, আমার মানবতাকে। তুই বল আমি কি লিখবো? বল আমি কি লিখবো? আমার এই কলম আজ কার কৃতদাস হবে? কার? বেঁচে দাও কাকা, ওই কলমটা তুমি বেঁচে দাও, আর সেই টাকা দিয়ে একটা কাটারি কিনে আনো। কাটারি! তুই ঠিক বলেছিস রে, তুই ঠিক বলেছিস। সত্যের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়ে গেছে, তাকে এই কলম দিয়ে ঠেকেই রাখা যাবে না, ওই কাটারি দিয়েই লিখতে হবে নতুন যুগের নতুন ইতিহাস। তুমি কি বলছো বাবা? পোলাপ বকছি রে, পোলাপ। সত্যের অপলাপ বন্ধ করে আজ থেকে শুধু আমার পত্রিকায় পোলাপ বকবো। মায়ের বুকে দুধ না পেয়ে শিশুর মৃত্যুর খবর আমি লিখবো না, আমি লিখবো গণেশের দুধ খাওয়ার খবর। আমি লিখবো ভরত মানেই ভারতবর্ষ, আর ভারতবর্ষ মানেই ভরত। না, ওই ভরতের দিন এবার সালা শেষ হয়ে এসেছে। এইবার এই কাটারি ওকে শাস্তি দেবে, চরম শাস্তি। কেন তুই এই মানুষটার হাত কাটা গায়ে নুনের চিটে দিতে দেব দাদা, আমি দেব সেই মলম, আর সেই মলমটা তৈরি হবে ওই ভরতের বুকের তাজা রক্ত দিয়ে, যাতে তোমার আমাদের সকলের গায়ের জ্বালা জুড়াবে। তুই তাই কর। চোখের জলের আলপনাচ্ছে ওই রক্তের দাগ যে অনেক বেশি দিন থাকে রে, বেশি দিন থাকে। তাই তো তোর ওই রক্তের তেষ্টাটাকে আমি জল দিয়ে মেটাতে বলবো না রে বাবা, জল দিয়ে মেটাতে বলবো না। বলতে পারো না বাবা, কারণ সারা জীবন তুমি অহিংসার পুজো করে এসেছো। একটা দেবতার পুজো করে যদি ফল পাওয়া যেত, তাহলে এত ঠাকুর দেবতার জন্ম হতো না। লক্ষ্মীর সঙ্গে সঙ্গে অলক্ষ্মীরও পুজো করতে হয়। এইবার সেই পুজোতে বলি দেব ওই ভরতের কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত,
আজ আজ যারা কালের শীর্ষে, কাল তারা পদানত, কাল তারা পদানত। তুমি কি করলে বাবা? এমন করে এই মানুষটাকে তুমি খেপিয়ে দিলে। যে মেঘ ঘনিয়ে এসেছে তাকে তাকে যে শুকনো কথা দিয়ে ঠেকিয়ে যাওয়া রাখবে না রে। ওরে, আকাশে যখন মেঘের পর মেঘ জমেছে তখন যে বজ্র বিদ্যুৎ ছাহা সে মেঘ যে কাটবে না রে। আর আমি যে সেই মেঘ মুক্ত আকাশের জন্য অপেক্ষা করবো রে, অপেক্ষা করবো। কিন্তু আমার অপেক্ষা করার সময় নেই, তাই নিজেই আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। আমার কাছে আপনার কি চাই? আপনার একমাত্র ছেলের কোনো ক্ষতি হোক তা নিশ্চয়ই আপনি চান না। কি বলতে চান আপনি? বারবার বারণ করা সত্ত্বেও সে আমার মেয়ের সঙ্গে মেলামেশা করছে, এটা আমি একদমই পছন্দ করি না। পছন্দের কথাটা আপনি আপনার মেয়েকে গিয়ে বলুন। হ্যাঁ, তাকে জানিয়েছি, কারণ তোমরা তার মনে বস্তা পচা একটা সত্যের আদর্শ ঢুকিয়ে দিয়েছো, সেটা দাগের নেশার থেকে মারাত্মক নেশা। তাই তাই তোমাকেই ওর কাছ থেকে সরে যেতে হবে। যদি না যাই, যাবে, যেতে তুমি বাধ্য, কারণ ভাঙা ঘরের ফুটো দিয়ে চাঁদের আলো দেখা যায়, কিন্তু চাঁদটা থাকে অনেক দূরে। কিন্তু কি তোমার জীবনের অনেক দূরের পথ, তা সেখানে পৌঁছবার ক্ষমতা তোমার নেই। সাধ্য থাকলেও সাধ থাকা যে উচিত নয় কল্যাণ। এই রকম একজন মহিলার মেয়ের সাথে তোমার সম্পর্ক রাখা উচিত হয়নি। আমার প্রস্তাবে ক্ষমতা শুনতে আপনারা রাজি না হন, আমি দুটো প্রস্তাব নিয়ে এসেছি। বলুন কি প্রস্তাব? প্রথম প্রস্তাব, যে জিনিসের লোভে তুমি আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছো, আমি তোমাকে সেই জিনিসটা দেব। আমি তোমাকে 2 লাখ টাকা দেব, বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাবে। দ্বিতীয়টা বলুন। আর দ্বিতীয় প্রস্তাব, প্রথম প্রস্তাবে রাজি না হলে ওই কল্যাণকে এই পৃথিবী থেকে সরে যেতে হবে। আমি বাজে কথা বলি না, এটা আপনি ভালো করেই জানেন। হ্যাঁ জানি, আমি আপনার মেয়েকে চিনি না, জানি না, তবু বলছি, ওই কল্যাণ যখন আপনার মেয়েকে ভালোবেসেছে, ওই মেয়েকে পুত্রবধূ করে এনে আমি আপনার ঔদ্ধত্যের জবাব দেব। জবাব? হ্যাঁ, আপনার এই কথার জবাবটা আমি এখন দেব না। যেদিন দেখবেন কোন গ্রামের ডোবার মধ্যে আপনার ছেলের বস্তা পচা মৃতদেহটা ভেসে উঠেছে, সেই দিন ওর মরা মুখটাই হবে আমার একমাত্র জবাব। কল্যাণ, তোর দেহে যদি আমার রক্তের এক বিন্দু ধারা থেকে থাকে, তাহলে কোনো খুন বা কোনো লোভের কাছে তুই মাথা নত করবি না। তুই ওই মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবি, এটাই আমি বলে দিলাম। আপনার মেয়েকে আজ আপনার কাছে নিয়ে এসেছি কাকা বাবু। আমার মেয়ে? না না, তুমি ভুল করছো আকাশ, ভুল করছো। এই ইন্দুলাল মুখার্জির কোনো মেয়ে নেই, তার একটি মাত্র সন্তান ওই কল্যাণ। আমি তাহলে কে বাবা? তুই আমার লজ্জা, আমার কলঙ্ক, আমার আদর্শের মৃতদেহ, সত্যের সমাধার। না বাবা না, তোমার কাছ থেকে মন্ত্র নিয়ে কেউ কখনো অসত্যের পূজারী হতে পারে না বাবা। তবু বৌদি আমাদের বাড়ি থেকে চলে আসতে বাধ্য হয়েছে, কারণ বৌদি আজ গর্ভবতী। সীতা গর্ভবতী? হ্যাঁ, আমার দাদা তার পিতৃত্বকে অস্বীকার করেছে। আর তার সঙ্গে আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা। এবং বৌদিকে এক সত্যনিষ্ঠ বিচারকের সামনে দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছি। যদি পারেন ওই মিথ্যার কারবারিদের আপনি ক্ষমা করে দেবেন, ক্ষমা। আয় আয় সীতা, আয় বাড়ির ভেতরে আয়। না, সীতা বাড়ির ভেতরে একদম যাবে না। বাবা, ঠিকই বলছি। সেদিন সবার সামনে মিথ্যে কথা বলে তুই আমাদের সম্পর্কের শেষ চিহ্নটুকু নিজেই মুছে দিয়েছিস। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি স্বীকার করছি, আমি সেদিন মিথ্যে বলেছিলাম, কিন্তু কেন বলেছিলাম, কার জন্য বলেছিলাম, সেটা একবার তুমি ভেবে দেখলে না? বল সীতা, বল কেন তুই মিথ্যা বলেছিলি? ভরতকে আমি পুলিশের হাতে তুলে দিতে চাই। কেন? সে কথা আমি বলতে পারবো না বাবা, সেই লজ্জার কথা আমি মুখ ফুটে বলতে পারবো না। তাহলে কোন মুখে তুই আমার বাড়িতে এসে দাঁড়িয়েছিস? আমার যে যাবার আর কোনো জায়গা নেই বাবা, তাই তো তোমার কাছে শেষ আশ্রয়টুকু নিতে এসেছে। সেই আশ্রয় আজ ভেঙে গেছে। যার সন্তানের পিতৃত্ব নিয়ে তার স্বামী অস্বীকার করে। মিথ্যে বাবা, মিথ্যে। এসে সন্দেহটা মিথ্যে। তুমি আমাকে বিশ্বাস করো বাবা। বিশ্বাস নেই। আজ আমার বিশ্বাসের ভান্ডারটা শূন্য হয়ে গেছে।
আর শেষ কানাকড়িটাও আজ মিথ্যার পায়ে বিকিয়ে গেছে। না বাবা না, তুমি এ কথা বলো না বাবা, এ কথা বলো না। সীতা চলে গেলেও তোমার জীবন থেকে বিশ্বাসটা যেন হারিয়ে না যায়। সীতা মরে গেলে এদেশের কারোর কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার জীবন থেকে বিশ্বাসটা হারিয়ে গেলে এই সমাজের মানুষ অন্ধকারের পথে হারিয়ে যাবে বাবা। তাই তো আমি বলছি বাবা, আমি এখান থেকে চলেই যাচ্ছি। কোথায় কোথায় যাবি তুই সীতা? জানি না এদেশের হতভাগী মেয়েরা কোথায় যায়, শুধু এটুকু জানি পুকুরে জল আছে, নদীতে ঢেউ আছে, তাদের বুকেই আমি আশ্রয় নেব। ওরে তোর মতো মেয়েদের জন্য ওই ভরতের দরজাটা খোলা আছে রে সীতা। বাবা তুমি কি বলছো? ওরে তুই আজ প্রমাণ করে দিলি রে মা, পরিবেশ শিক্ষা কোনোদিন কাউকে মানুষ করতে পারে না রে। চরিত্রের শেষ কথা বলে রক্ত। জানি না কোন বদমাইশের রক্ত নিয়ে তুই জন্মেছিস, তাই ভরতের সঙ্গে এই বদমাইশটা তুই করতে পারলি রে, করতে পারছো। বলো বাবা বলো, কথার চাবুক মেরে তুমি আমার দেহ মনকে রক্তাক্ত করে দাও, এটাই যে আমার নিয়তি। নইলে কেন আমি স্রোতের ঘাটে ঘাটে ভেসে বেড়াবো? কেন আমি কোনো ঘাটে জীবনে নৌকা বাঁধতে পারলাম না? যে আমাকে মানুষ করলো, কেন আমি তার জীবনে বজ্র হয়ে আঘাত আনবো? তাই তো তোমাদের কাছ থেকে শেষ লাঞ্ছনা নিয়ে আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি। বিদায় বাবা, চির বিদায়। যাস না সীতা, যাস না। খবরদার কল্যাণ, যাস না সীতা। তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তুই বাড়ির বাইরে একদম যাবি না। না, ও একদম যাবে না, কারণ আমি জীবনে কোনোদিন সত্যভ্রষ্ট হইনি। মিথ্যা তুমি আজ চরম মিথ্যা কথা বলছো। না পরশুরাম, আমি মিথ্যা কথা বলি না পরশুরাম। যে বলেছে জীবনে মিথ্যা কথা বলে না, সেটাই তার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথা। কি বলছো তুমি? ঠিকই বলছি। যে মেয়েটাকে 20 বছর ধরে জানো, একটা রাতের ঘটনা সেই জ্বালাটা যদি তোমার মিথ্যা হয়ে যায়, তাহলে 20 বছরের শিক্ষাটা তোমার মিথ্যা। বিচার ভাবনা সব মিথ্যা। তুমি আজ সবচেয়ে বড় অপরাধী। তোমার জীবনে কোনো সত্য নাই, আছে শুধু সত্যের অহংকার। সেই অহংকারটা দানবের মতো তোমার ওই জীবন সত্যের সমস্ত বিচার বোধকে নষ্ট করে দিয়েছে। তুমি সত্যকে ভালোবাসো না, ভালোবাসো সত্যবাদী। তোমার মধ্যে আদর্শ নেই, আছে আদর্শের বান। তুমি মানুষ নও, তুমি একটা ভয়ঙ্কর স্বার্থপর দানব। তুমি ঠিক বলেছো পরশুরাম, তুমি ঠিক বলেছো। আমি এতদিনে আমার সত্যিটাকে চিনতে পেরেছি। তাই তো এই সীতাকে ফিরিয়ে এনে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। সীতাকে আমি কোনোদিন হারিয়ে যেতে দেব না, হারিয়ে যেতে দেব না। আমি সীতাকে নিয়ে লিখবো এক নতুন যুগের রামায়ণ। আমি আর কলমে আর কালি ভরবো না, কালি আমার বুকে রক্ত দিয়ে আমি লিখে যাব এই কলি যুগের এক অদ্ভুত ইতিহাস। ইন্দ্রদা বাবা হারিয়ে যাবে, পৃথিবী থেকে কল্যাণের ঠিকানাটা হারিয়ে যাবে। আজ রাতেই ওর কপালে একটা নাম্বার লাগাতে হবে। জরুর লাগাবো ম্যাডাম, বটার হাত থেকে ও কিছুতেই রেহাই পাবে না। সাবাস বেটা সাবাস। হ্যাঁ, ঠিক মতো কাজ করতে পারলে ভরতের জায়গায় তোকে বসাবো। হ্যাঁ, তোর নাম শুনলে পৃথিবীর সবাই কাঁপবে। গুরুর জায়গা কেউ নিতে পারবে না ম্যাডাম। দুদিন একটু ঠান্ডা হয়ে ঘরে বসে আছে, আবার রক্তের নেশা চাপলে ও ঠিক ফিরে আসবে। পেশাতে কখন তাকে নিয়ে যায় কেউ বুঝতে পারে না। শুনেছি সীতার ঘরে উঠেছে, সীতার সঙ্গে নাকি ভরত মজে আছে। গুরু যেখানে হঠাৎ প্রেম করতে গেল কে জানে। নিয়তি কখন তাকে কোন পথে নিয়ে যায় কেউ বলতে পারে না। হ্যাঁ, ভরত মরবে, হয় পাবলিকের হাতে মরবে, হয় মরবে পুলিশের গুলিতে। পুলিশ আজ রাতে হোটেল রেড করতে আসছে। হোয়াট? Yes, আমাদের হোটেল রেড করতে আসছে? ইয়েস ম্যাডাম, ইয়েস। চটাইদের দারোগা এই মাত্র খবর দিয়ে গেল, ইন্দ্রনাথ বাবু এই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর পর থেকেই নাকি উপর থেকে খুব চাপ এসেছে। আমাদের হোটেলের মালপত্র সব আজ রাতেই সরিয়ে ফেলতে হবে। আরে বাবা, ওসব নিয়ে চিন্তা করতে হবে না। ড্রাগের স্টক একেবারেই নেই। শুধু ভরত একটা বলেছে থাবা, বুঝলি, থাবা একটা মেয়ে আজকে নিয়ে আসবে বলেছে, ওকে পাচার করতে হবে। তুই ওই মেয়েটাকে ডাকতো।
এখানে থাবা আছে। আর শোনো, থাবাকে গিয়ে বলবে যে ও যেন কিছুদিন এখানে যাতায়াত না করে, বুঝলে? যাও। তুমি আমাকে প্রণাম করছো কেন? জানো না আমি পছন্দ করি না, একেবারে প্রণাম পছন্দ করি না। তবু কোথাও যাওয়ার আগে নিজের মাকে একবার প্রণাম করে নিলাম। কি তুমি? হ্যাঁ, আমি একটু আগে যাকে তুমি 50,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছো। সেই বাংলাদেশের মেয়েটা কোথায় গেল? আমি তাকে তালা খুলে এই হোটেলের বাইরে বার করে দিয়েছি। তার জায়গায় বোরখা পরে আমি ওখানে বসেছিলাম। মায়ের কোল খালি করে কত মেয়েকে যে তুমি বিক্রি করে দিয়েছো সেটা বোঝাতে আমি তোমার সাথে এই কাণ্ডটা করেছি। এক্ষুনি টাকাটা নিয়ে থাবাকে দিয়ে দিই, আর 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 বলবে এখানে যেতে না আসে। টেক ইট এন্ড গেট লস্ট। না মা, না না না, তোমাদের ব্যবসার নিয়ম একবার লেনদেন হয়ে যাবার পরে সে টাকা আর ফেরত দেওয়া যায় না। কে তুই? আজ আমি তোমার কাছে পরিষ্কার একটা কথা জানতে পাইছি। এইভাবে আমাকে অপদস্থ করার মানেটা কি তুমি বলতে পারো? আমি কিছু পাই না মা। আমি এই হোটেলের ম্যাডামের মধ্যে থেকে আমি আমার মাকে বার করে আনতে চাই। বোগাস, অবশ্যই মিনিংলেস কথাবার্তা। এটাই তো আমার জীবনে ছিল সত্য মা। তুমি যেদিন এদেশের ছেলেদের মেয়েদের হাতে ড্রাগ সাপ্লাই তুলে দিয়েছিলে, আমিও সেদিন থেকে ড্রাগের নেশা ধরেছিলাম, যাতে তুমি ওই নোংরা ব্যবসাটার আসল চেহারাটা তুমি বুঝতে পারো। আর ঠিক ঠিক সেই কারণে আজ আমার এই বিক্রি হয়ে যাবার নাটকটা করতে হয়েছে। ওরা মেয়েকে কি করে তুমি জানো? তুমি তো জানো, তবু তুমি দিনের পর দিন নিশ্চিন্ত হয়ে নির্বিকার হয়ে এতগুলো মেয়েকে যখন তুমি বিক্রি করে দিতে পারছো, তবে কেন আজ তুমি নিজের মেয়ের বেলায় তা করতে পারলে না? বললাম না, আজ আমি বললাম না, কারণ তোমাকে আমি ভালোবাসি। আমি নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসি। তবু তুমি সেই ভালোবাসাকে কেন এত ঘৃণা করো? কেন কল্যাণের সঙ্গে আমার ভালোবাসাটা তুমি মেনে নিতে পারো না মা? আরে বাবা, জীবনের সম্বন্ধে তুমি কতটুকু জানো? কতটুকু জানো? আমি চাই না আমি যেভাবে ভুগেছি তুমি সেই পথে চলো, তোমার জীবনটা সেইভাবে কাটুক। কল্যাণকে বিয়ে করে তুমি কিছুতেই সুখী হতে পারবে না। কেন কি? সুখের যে কোনো মন্ত্র হয় না মা, সুখের কোনো মন্ত্র হয় না, আর তার কোনো চেহারাও নেই মা। সুখের বাসা মানে সেইটাকে নিজের মতো করে গড়ে নিজে বাস করা। জানি জানি জানি, আমি সব জানি। সবাই পাগলাটার তোমার শেখানো কথা। কথা বলি, মিথ্যা কথা হয় না ম্যাডাম। চিৎকার করলেই মিথ্যাটাও সত্যি হয় না। শাট আপ! কতটুকু সত্যি শিখিয়েছো তুমি ওকে? কতটুকু সত্যি শিখিয়েছো? এই মন্দাকে নিয়ে একদিন ভালোবাসতে চেয়েছিল, এই মন্দাকে নিদান সত্যের আদর্শের সঙ্গে গলা মিলাতে চেয়েছিল, এই মন্দাকে নিয়ে একদিন স্বামীর সঙ্গে স্লোগানে গলা মিলিয়েছিল। কি বলছো বাবা? যা বলছি জীবন্ত সত্য বলছি, জ্বলন্ত সত্য বলছি। সেই মিছিলের গতিতে যখন নেতারা, তখন তোর বাবা ভিখিরিদের দলের সামনে সেই মিছিলে যখন মালিকরা, নেতারা যখন ঠান্ডা ঘরের গদিতে বসে আছে, তখন তোর বাবা বন্ধ কারখানার দরজার সামনে নেতাদের ছেলেরা যখন বিস্কুটের কারখানার মালিক আমার মেয়ের হাতে তখন একটা বিস্কুট তুলে দিতে পারিনি। তখন থেকে আমি কেড়ে নিতে শিখেছি, আদায় করতে শিখেছি। আজ আমি সব পেয়েছি, সব। না পাওনি, তুমি মহাসাগরে স্নান করে পচা ডোবায় নেমেছো। তোমার মনুষ্যত্ব মরে গেছে, নারীত্ব নষ্ট হয়ে গেছে। তুমি মানুষ নও মন্দা, তুমি একটা চলমান মৃতদেহ। আমাকে থামালেও ওই জীবনের মিছিলটাকে তুমি থামাতে পারবে না। ওই মিছিলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, মানুষ তাদের ছেড়ে দেবে না। তার পাশাপাশি তোমাকেও একদিন ওই গণ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর ওই মিছিল একদিন সবার টুটি ধরে ওই ফেরত আদায় করে নেবে। চলে যাও, তুমি এখান থেকে চলে যাও বলছি। যাওয়ার আগে আমি কেতুকিকে ওই নরক থেকে পার করে নিয়েছে, ওকে আমি জীবনের পথে দাঁড় করিয়ে দিয়ে যাব।
ও খুঁজে নেবে নতুন যুগের নতুন জীবনের পথ। নিয়ে যাও তোমার মেয়েকে, নিয়ে যাও তোমার মেয়েকে। তোমার মেয়েকে মানে এ তুমি কাকে বলছো? উনি আবার কে? হ্যাঁ, উনি তোর বাবা। তোর বাবা। বাবা, এতদিন আমি যাকে দৌড় খুঁজে বেরিয়েছি, তুমি সেই আমার বাবা। আজ আমার সামনে বাবা। এবার তুমি খুশি হয়েছে তো? এবার তুমি আনন্দ পেয়েছে তো? কিন্তু কেতকে আমার জীবন থেকে ছেড়ে নিলে তোমাকে আমি ছেড়ে যেতে দেব না। তুমি আমার জীবনটাকে ব্যর্থ করে দিয়েছো। তোমাকে হারিয়ে আমি সত্যের আদর্শকে নিয়ে তোমাকে মিথ্যে প্রমাণ করার জন্য আমি এই লাইনে এসেছি। আজ আমি জিতবো, আজ আমি জিতবো। আর জিতের কথা থাক না মন্দা, চলো আমরা সবাই মিলে আবার নতুন করে জীবন শুরু করি। এবার তোমার বস্তা পতা জীবন দর্শনে আমি শেষ খেলা খেলবো। কেউ নড়বে না। সারাটা জীবন আমি তোমার সঙ্গে যুদ্ধ করেছি মা। নিজে হেরে গিয়ে আমি হেরেছি, আমি মেয়ের কাছে হেরেছি। কিন্তু আজকে শেষ যুদ্ধে আমি জিতবো, আমি জিতবো। আমাকে মেরে যদি তুমি মনের কাছে জিততে পারো, তাহলে তুমি আমাকে মারো। মারবো, মারবো, মারবো। ব্যর্থতা হয়ে যাবে বিফল স্বপ্নকে, ব্যর্থতা হয়ে যাও স্বপ্নকে, ঘুমন্ত হয়ে যাওয়া স্বপ্নকে মারবো। কেতকী আজ রানীর মুকুট পরে নিজেই রানী সাজবে। জীবন থেকে আমি তো কিছু করতে পারলাম না। তুমি কেতকীকে দেখো, আমাদের দুজনের স্বপ্নকে যেন আমার কেতকী বাঁচিয়ে পুলিশ চালিয়েছে কে জানো সালা ভরতের বাড়ির সামনে এসে পুলিশ চালিয়েছে। তোর এত বড় সাহস থাকলে সালা সামনে আয় বলছে। আরে বাবা কি হলো, পাগলের মতো চেঁচাচ্ছ কেন? শুনলাম, আমি যে গুলির শব্দ শুনলাম। কই, আমি তো কোনো শব্দ শুনিনি। কিন্তু আমি যে নিজের কানে শুনেছি ওরা না গুলি চালিয়ে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। তুমি ভুল শুনেছো, এখানে কেউ আসেনি। শালা আমি যে নিজের কানে শুনলাম। এই আবার তুমি মুখ খারাপ করছো? যা শালা, আমি আবার কি মুখ খারাপ করলাম? এই তো বললে। তুমি কিন্তু কথা দিয়েছিলে আমার সামনে মুখ খারাপ করবে না। যা শালা, আমি কি বললাম সেটা তো বলতে। আরে বাবা তুমি এই তো শালা বললে। শালা ওফ, তুমি দেখতে জীবনেও শোধরাবে না। আচ্ছা তুমি ঠিকই বলেছো। তুই কি ভেবেছো বলো তো, আমার মতো একটা জানোয়ারকে একেবারে মানুষ করে তবেই ছাড়? হ্যাঁ, একবার যখন আমি এসেই পড়েছি তখন তো আমি তোমাকে মানুষ করেই তুলবো। বেশ, তো চেষ্টা করে দেখো পারো কিনা। আচ্ছা, তোমার কি ভালো হতে ইচ্ছে করে না, মানুষ হতে ইচ্ছে করে না? সেসব কথা ভাববার সময় পেলাম কোথায়? সেই 7 বছর বয়সে কাটারি ধরেছিলাম। এই সেই কাটারি, যে কাটারি দিয়ে আমি আমার বাবার গলায় প্রথম কোপটা মেরেছিলাম। চুপ করো, এসব কথা আমি আর শুনতে পারছি না। হ্যাঁ, এই সেই অভিশপ্ত কাটারি, যে কাটারিটা তারপর থেকে আমার সঙ্গেই আছে। তারপর আমি শুধু মানুষ মেরেছি বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জন্য মানুষ মারতে হবে কেন? তা না হলে যে ওরা আমাকে ভয় পাবে না, আর ভয় না পেলে ওরা যে আমাকে শেষ করে ফেলবে। তাহলে এই লাইনটা তুমি ছেড়ে দাওনি কেন? এই লাইনে একবার এলে মরা পর্যন্ত যে আর ছাড়া যায় না, ছাড়তে দেয় না ওই দুর্যোধন পাল, শম্ভু সাঁতরা আর পুলিশ। ওরা আমাকে নিয়ে সবাই ফায়দা লোটে। কিন্তু আমি যখন একবার এসে পড়েছি আর তো আমি তোমাকে এই কাজ করতে দেব না। বেশ, তাহলে তুমি চেষ্টা করো। আমি না হয় সবার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। প্রয়োজন হলে আমি রিক্সা টানবো, মোট বইবো।
আমার জন্য তুমি এত কষ্ট করবে? করবো সীতা, করবো। বাবা, মাত্র দুদিনের পরিচয় তুমি আমাকে এত ভালোবেসে ফেললে? হ্যাঁ সীতা, মনে হয় আমাদের জন্মটা যেন এই একই সুতোয় গাঁথা। আমাদের সম্পর্কটা যেন জন্মান্তরে। একটা খুনি মস্তানের মনে যে এত ভালোবাসা লুকিয়ে ছিল, সেটা তো কোথায় ছিল তোমার মনে এত ভালোবাসা? রক্তের মধ্যে সীতা, রক্তের মধ্যে। যেই শালা চিনতে পেরেছি অমনি বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু তুমি আমাকে সংসারের নেশা ধরিয়ে এখান থেকে চলে যাবে না তো? কোথায় যাব? সমাজ সংসার তো আমাকে বাসি ফুলের মতো ছিঁড়ে ফেলে দিয়েছে। যখন ভেবেছিলাম যেন বিষ খেয়ে আমি আত্মহত্যা করবো, কিন্তু একশেষে বিষ আমি জোগাড় করে রেখেছিলাম। কিন্তু যখন সেটা খেতে গেলাম তখনই মনে হলো আমার গর্ভে আছে সন্তান, তার কথা মনে পড়ে গেল। তখনই আমি তোমার কাছে ছুটে চলে এলাম। কেন সীতা, কেন? তুমি তো আমার শেষ আশ্রয়, তুমি তো আমার ভালোবাসা। এত ভালোবাসা আমি কোথায় পাবো? বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি এলো সর্বকালে। বাসবো ভালো, রাখবো ভরে। কি হলো সীতা? গাও, তুমিও গাও। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে। এই তাহলে তোমার আসল চেহারা। চুপ! আজ তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। বলবে? এরপর আর তুমি কি বলবে? কাল তোমার চোখের জল থেকে মনে হয়েছিল তোমার ভিতরে নিশ্চয়ই কোনো সত্যের চোর আছে। তাই বাবার বিরুদ্ধে গিয়েও আমি তোমার কাছে ছুটে এসেছিলাম তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। তুমি ফিরিয়ে নিয়ে যেতে আসতে চাইলো, আমি যে তোমার সঙ্গে ফিরে যাব সেটা তুমি ভাবলে কেমন করে? আগে তাই ভেবেছিলাম, কিন্তু এখানে এসে যখন তোমাদের এই অন্তরঙ্গ দৃশ্য দেখলাম, তখন তোমাদের এই সম্পর্কটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। পরিষ্কারের পথটা তো আগেই হয়ে গেছে। সন্দেহের বিষটা তো তোমার মনে ঢুকিয়ে দিয়েই আমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। তাড়িয়ে দিয়ে তোকে ভুল করেছিলাম সীতা, তোর জন্য আরো বড় শাস্তি অপেক্ষা করছিল। বাবা! হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর চোখের জলের মায়ায় ভুলে তোকে আমি খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম তুই ওই বদমাইশটার বাড়িতে আশ্রয় নিয়েছিস, তখন তোর চরিত্রটা বুঝতে আমার আর বাকি রইল না। আমার সামনে সীতাকে নিয়ে কোনো আনসান কথা বলবেন না। চুপ করো। ওর সঙ্গে আপনাদের কোনো রক্তের সম্পর্ক নেই। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। লুচ্চা বদমাইশ কোথাকার, পরের বইয়ের সঙ্গে নষ্টামি করে আমার গলাবাজি করছো। বদমাইশ উনি হলেও ভরত একটা মানুষ, ওই মানুষটার ভেতরের কথা আমাদেরকে শুনতেই হবে। না বাবু না, আমি মানুষ নই, আমি যে জানোয়ার। আমার মধ্যে যে একটা জানোয়ার বাস করছে। দয়া করে আপনারা সেই ঘুমিয়ে থাকা জানোয়ারটাকে আর জাগিয়ে দেবেন না। আপনাদের সবাইকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা চলে যান এখান থেকে। যাবো, তবে যাবার আগে মেয়েটার গায়ে থুতু ছিটিয়ে তবেই যাবো। বলিস না সীতা, তুই কিচ্ছু বলিস না। দাদা!
আমি বলবো, আমি সব বলবো দাদা, আমি সব বলবো। এদের সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্যেই আমাদের সম্পর্কটা এতদিন আমি লুকিয়ে রেখেছিলাম। একটা খুনি বদমাশের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকবে সেই লজ্জাতে আমি কথাটা বলতে পারিনি, কিন্তু আজ যখন সবটা পরিষ্কার হয়ে গেছে তখন আমি বলছি, শোনো, এই মানুষটা, হ্যাঁ বাবা, এই মানুষটা আমার নিজের দাদা। আমরা ভাই বোন। সে অনেকদিন আগের কথা। তখন আমার 7 বছর আর আমার বোন সীতা 3 বছর। আমরা রেল স্টেশনের পাশে একটা ঝুপড়িতে বাবা মা আমরা 2 ভাই বোন মিলে খুব সুখে দিন কাটাচ্ছিলাম। বাবা হঠাৎ একদিন অসৎ সঙ্গে পড়লো। তারপর থেকে রোজ রিক্সা টেনে এসে বাবা মদ খেত, কখনো বা ওই রেল স্টেশনে বসে মদ খেত। এমনই একদিন বাবা মাতাল হয়ে বাড়ি ফিরে এসে বাবার সঙ্গে মায়ের বচসা লাগলো। বাবা খুব রেগে গেল। মা ওই মদের বোতলটা ওই আমাদের বাড়ির দেওয়ালে ভেঙে ফেললো। তারপর ওই সেই ভাঙা বোতলটা আমার মায়ের বুকে ঢুকিয়ে দিল। শেষ হয়ে গেল। আমার মা ছটফট করতে করতে শেষ হয়ে গেল। রক্ত, চারিদিকে রক্ত। আর সেই রক্ত দেখে 7 বছরের আমি মাথা ঠিক রাখতে পারলাম না। দূরে দেখলাম পড়ে আছে আমাদের বাড়ির সেই কাটারিটা। ওই কাটারিটা সালা চকচক করছে, আমাকে যেন হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। আমি দৌড়ে গেলাম, তুলে নিলাম। তারপর দুহাতে শক্ত করে ধরে আস্তে আস্তে এগিয়ে গেলাম। তারপর বাবার গলায় মারলাম একটা কোপ। শেষ। বাবাও শেষ হয়ে গেল। চারিদিকে গোটা বাড়িটা রক্তে ভেসে যাচ্ছে। রক্ত, চারিদিকে রক্ত। সেই রক্ত দেখে 7 বছরের আমি ভয়ে আতঙ্কে আমার ছোট্ট বোনটাকে রেখে আমি পালিয়ে গেলাম। আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াচ্ছি। একটা স্টেশনে এসে পৌঁছালাম। তারপর দেখলাম ওই স্টেশনে দাঁড়িয়ে আছে একটা ট্রেন। আমি উঠে পড়লাম। ট্রেনটা ছেড়ে দিল, ট্রেন ছুটছে, আমিও ছুটছি। আর আমার আলোর জীবনটা অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তুমি চিনলে কি করে তোমার বোনকে? অনেকদিন আগে আমার মায়ের হাতে একটা রূপুর বালা ছিল। নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই বালাটাও একদিন ভেঙে 2 টুকরো হয়ে যায়। আমার মা সেই 2 টুকরো বালার একটা টুকরো আমার এই বোনের গলায় আর একটা টুকরো আমার গলায় পরিয়ে দিয়েছিল। আমি যেদিন সীতাকে কিডন্যাপ করলাম সেইদিন আমার বোনের গলায় ওই বাঁকা অংশটা দেখে আমরা দুজনকে চিনতে পেরেছিলাম। আমার বোন সীতাকে আমি চিনতে পেরেছিলাম। তুই আমাকে এখন চিনতে পারিসনি ভরত, তাই তোর মরণটাকে আজও আমি বাঁচিয়ে রেখে না রে সমর, আমি আর কাউকে মারবো না, তুই বিশ্বাস কর। আমি ভালো হয়ে গেছি রে, আমি ভালো হয়ে গেছি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোকে সারা জীবন আমার নিজের ভাইয়ের মতো বুকে করে আগলে রাখবো। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। কি বললি তুই আমাকে ভাই বলে? হ্যাঁ রে ভাই। কিন্তু আমি আমার বাবার খুনের বদলা নিতে আমি তোকে খুন করতে এসেছিলাম। আরে ভাই, এখন আমি সেই কাজ কি করে করবো রে ভাই? হ্যাঁ দাদা, হ্যাঁ, কোনো ভাই
কোনো ভাই কি তার দাদাকে খুন করতে পারে? তাই কিন্তু কিন্তু তোমার মতো দাদার বুকে আমার আমার যে ভালোবাসার চিহ্নটা এঁকে দিতে হবে দাদা। ভাই। তাই তাই এই নাও ভাই। তোমার ভালোবাসার চিহ্ন। তুই কি করলি রে? এ সীতা, তুই আমাকে একবার দাদা বলে ডাক না, আমাকে একবার দাদা বলে ডাক। আমাকে তুই দাদা বলে সীতা, তুই কোথায় গেলি রে? কোথায় গেলি? আমাকে আমাকে আবার তুই একা ফেলে চলে গেলি। কোথায় সীতা? দাদা বলবি না? আমাকে আমাকে দাদা বলবি না? আমাকে দাদা আয় না বল, আমার কাছে আমার কপালে ফোঁটা দিবি না? আমি সেই 7 বছর বয়স থেকে তোর জন্য অপেক্ষা করছি রে বল। তুই আমাকে একবার দাদা বলে ডাক, আমাকে ফোঁটা দিয়ে বল। রে কপালে দিলাম ফোঁটা, চোখ দুয়ারে পড়লো কাটা, পায়ের বাবারে দিলাম ফোঁটা, চোখ দুয়ারে পড়লো সীতায় সমাজের দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। সীতাদের আমরা কোনোদিন বাঁচাতে পারিনি। আজ আজ আমরা ওর মৃতদেহ ছুঁয়ে শপথ নেব, নারী লাঞ্ছনার এই ইতিহাস আমরা বন্ধ করব। শুরু হবে নারী স্বাধীনতার এক নতুন যুগ। শেষ হবে এই ধারাবাহিক ব্যভিচারের ইতিহাস। সত্য